আসসালামু আলাইকুম। আমি কারোর জন্য অপেক্ষা করছি, করে দিচ্ছি। না বলাই ভালো। তো দেখো, তাপগতিবিদ্যার চ্যাপ্টার আছে। আমার লাইনে একটা কানেকশনের প্রবলেমের কারণে এটা অ্যাকচুয়ালি চলে গেছিল হঠাৎ। তো যাই হোক, যে আসলে আসুক, আসলে আপনাকে ওয়েলকাম, না আসলে নাই। তো আজকে কি পড়া হবে সেটা হচ্ছে তাপগতীয় প্রক্রিয়ায় অনেকগুলো আছে। ব্যাপারটা হচ্ছে যে আমরা যত কিছু ফ্রি দিই না কেন, ফ্রি জিনিসের কোনো মূল্য থাকে না। মানে করলে করলাম, না করলে নাই। ইনস্টেড অফ যদি টাকা দিয়ে কোর্সটা কিনতাম, রেগুলার ক্লাস করতে হবে, এরকম ব্যাপারটা থাকে, ইন্টেনশন। যাই হোক, এখন তুমি যদি নিজের ভালোটা বোঝো না, আমার জোর করে তো তোমাকে পড়িয়ে মানে পড়াতে রাখা যায় না। ক্লাস সেটা, ক্লাস যদি বোঝো অবশ্যই তুমি ক্লাসে আসবা। হ্যাঁ, এখন ক্লাস বুঝেও একদিন করছি, 3 দিন নাই। তোমরা আমাকে নতুন চেনো, 24 ব্যাচ স্পেশালি আমাকে চেনো, আমি কত ফ্রেন্ডলি। আমি অ্যাকচুয়ালি ক্লাসে খুব মজা করি পড়ানোর সময়। বাট অ্যাকচুয়ালি অবশ্যই শর্ত হচ্ছে পড়াশোনা একটা serious থাকতে হবে। তাই আমি তো হতাশ হয়ে গেছি, নোটও জমা দেওয়া নাই, কিচ্ছু নাই। কি করব? এইভাবে কিভাবে প্লাস পাবো? এইভাবে পাওয়া যায় প্লাস? এইভাবে ভালো রেজাল্ট পাওয়া যায়? ওই হুম, সময়টাকে কাজে লাগাও, আমার আর কিছু বলার নেই। তো দেখো, তো টিচিং মোডে চলে যাই। থার্মোডাইনামিক্স লেকচার 2, আজকের লেকচারে মূলত তাপগতীয় প্রক্রিয়া যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এখন আর কারোর জন্য আমি অপেক্ষা করতেছি না, উদাই এগুলো। তো দেখো, তাপগতীয় প্রক্রিয়াগুলো, আমরা যদি যাই একটু, তাপগতীয় প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করবো মূলত। তো এই তাপগতীয় প্রক্রিয়া যেগুলো আছে সেগুলো নিয়ে মূলত আলোচনা, ঠিক আছে? এবার দেখো, গত ক্লাসে আমরা ক্লোসিয়াসের বিবৃতিটা পড়ছি। আচ্ছা, ক্লোসিয়াসের বিবৃতিটা কি মনে আছে? সেটা হচ্ছিল যে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো এই জিনিসটাকে আমরা কি বলছিলাম, যে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিউ। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, এখানে কয়টা রাশি আছে? তোমরা বলবো 4টা রাশি। কি কি? তাপ মানে ডিকিউ, ডিইউ মানে অভ্যন্তরীণ শক্তি, আলটিমেটলি আমরা এখানে তাপমাত্রাকে ইন্ডিকেট করতেছি। তারপর পি চাপ, ডিভি আয়তন, এখানে 4টা রাশি আছে। তো এই 4টা রাশির এক একটাকে এক একবার যদি স্থির বা কনস্ট্যান্ট বা ধ্রুবক যদি ধরা হয়, তবে এক একটি তাপগতীয় প্রক্রিয়া পাওয়া যায়। কথাটা আবার বলি, এই যে 4টা রাশি আছে, এই 4টা রাশির এক একটাকে এক একবার স্থির ধরবো, এক একটি তাপগতীয় প্রক্রিয়া পাবো। তো তাপগতীয় প্রক্রিয়া 4টা হয়ে থাকে। কি কি? ফার্স্টলি আমাদের আছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কোন রাশিটা স্থির থাকে? সমষ্ণ প্রক্রিয়া মানে তাপমাত্রা টি কনস্ট্যান্ট থাকে, তাপমাত্রা টি কনস্ট্যান্ট থাকে। সেকেন্ডলি, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয় তবে আমাদের তাপটা স্থির থাকে, মানে আমাদের ডিকিউটা কনস্ট্যান্ট বা কিউটা কনস্ট্যান্ট, এটা হয়ে থাকে। তারপর আমাদের সমচাপীয় প্রক্রিয়া। সমচাপীয় প্রক্রিয়া হলে আমাদের পিটা কনস্ট্যান্ট, এবং সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া হলে আমাদের কি ডিভি বা ভি আয়তন যেটা আছে, আয়তনটা আমাদের অবশ্যই কনস্ট্যান্ট থাকবে। তো এইটাই হচ্ছে আমার 4টা তাপগতীয় প্রক্রিয়া। এই 4টা তাপগতীয় প্রক্রিয়া নেই আমরা মূলত কি আজকের ক্লাসে আলোচনা করব মূলত। তো শুরু করা যাক। প্রথমত সমষ্ণ প্রক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। সমষ্ণ বলতে কি বোঝানো হয়? এটার নামের মধ্যে এই জিনিসটা আছে।
এটার নামের মধ্যেই আছে সমষ্ণ। এই ওয়ার্ডটাকে যদি ভাঙো তাহলে কি থাকছে, কি থাকে অ্যাকচুয়ালি? সমান উষ্ণতা। উষ্ণতা মানে তাপমাত্রা বোঝায়, উষ্ণতা মানে তাপমাত্রা বোঝানো হয়ে থাকে। সমষ্ণ মানে হচ্ছে সমান উষ্ণতা বা সমান তাপমাত্রা বা একই তাপমাত্রা। তো সমষ্ণ প্রক্রিয়া বলতে কি বোঝায় আমি মুখে বলি, লিখবো না। সমষ্ণ প্রক্রিয়া বলতে বোঝানো হয় যে তাপগতীয় প্রক্রিয়া আমাদের তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, যে তাপগতীয় প্রক্রিয়া আমাদের তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে তাকে সমষ্ণ প্রক্রিয়া বলা হয়। মানে এখানে টিটা কনস্ট্যান্ট। এখন তোমরা আদর্শ গ্যাসের সূত্রগুলো পড়ছো, তা আদর্শ গ্যাসে বলো, আদর্শ গ্যাসের কোন সূত্রে তাপমাত্রা কনস্ট্যান্ট ছিল? কমেন্টে জানাও। আদর্শ গ্যাসের কোন সূত্রে তাপমাত্রা কনস্ট্যান্ট ছিল? তানভীর সার্ভার ভাই এটা শেয়ার দেন টাইমলাইনে। পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। এটা সূত্র না, বয়েলের সূত্র। বয়েলের সূত্রে আমাদের তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। তো দেখো সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা যেহেতু কনস্ট্যান্ট, বয়েলের সূত্রে তাপমাত্রা কনস্ট্যান্ট, তাই সমষ্ণ প্রক্রিয়া মূলত বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্রটা হচ্ছে আমাদের পি ইজ প্রপোর্শনাল টু 1/v। তো সেটাকে এত আমি ফার্স্ট ক্লাসে দেখাইছি, তো এটা ডিটেলসে বলবো না। তো এটা হচ্ছে আমাদের P1V1 ইকুয়ালস টু P2V2। এই সূত্রটা মূলত আমাদের বয়েলের যে সূত্র সেটা মেনে চলে। এখন আরেকটা ব্যাপার, সমষ্ণ প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলতেছি, রাইট? আমরা কি নিয়ে কথা বলছি? সমষ্ণ প্রক্রিয়া নিয়ে।
দেখো ভাই, একজন ফেক আইডি কিনা যায় না, একটু আগে একটা সুন্দর একটা কমেন্ট দেখছি। তো একজন শিক্ষার্থী ব্যবহার যদি এরকম হয়, আমি একটা পোস্ট করবো, এটা ক্লাস শেষ হোক, শিক্ষার্থী ব্যবহার যদি এরকম হয় তাহলে সে শিখবে কি ভাই? এরকম ব্যবহার আমি আজ পর্যন্ত তো, আমি কি এর কোনো ক্ষতি করছি না গালি দিছি? এটাকে তো চিনি না। কি বলবো ভাই? আমি বলি, আমি যেখানে ক্লাস নেই এখানে কোনো ফ্যান নাই, খুবই গরম আছে, এরপরেও নিতেছি। এখন একটা ব্যাপার দেখো, সমস্যা প্রক্রিয়া মানে তাপমাত্রা কনস্ট্যান্ট, এটা বলছি তো, সমস্যা প্রক্রিয়া বয়স সূত্র মেনে চলে ঠিক আছে। এরপরে যে ব্যাপারটা আছে, তাপমাত্রা এর সাথে অভ্যন্তরীণ শক্তির সম্পর্কটা ছিল সমানুপাতিক। তো সমানুপাতিক সম্পর্কটা কি ছিল? সেটা ছিল এইরকম, যে টিটি ইজ প্রপোর্শনাল টু আমাদের ডিইউ, এইরকম না? অর্থাৎ তাপমাত্রা কনস্ট্যান্ট যদি থাকে তাহলে তাপমাত্রা পরিবর্তনটা শূন্য। এটা যদি শূন্য হয় তাহলে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাও শূন্য হবে। তো এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এটা যদি অ্যাপ্লাই করে ক্লোসিয়াসের বিবৃতি আমি বসাই, কি হবে? সেটা হচ্ছে আমাদের ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখানে এখানে জিরো বসাও, তাহলে আমাদের ডিকিউ ইকুয়ালস টু ডিডাব্লিউ হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই সমস্ত প্রক্রিয়ায় যেটুকু পরিমাণ তাপ প্রদান করা হয় তার টোটালটাই বাহ্যিক কাজে ব্যয় হয়। কথাটা আবার বলি, সমস্ত প্রক্রিয়ায় যে পরিমাণ তাপ শক্তি প্রদান করা হয় তার টোটালটাই অভ্যন্তরীণ কাজে ব্যয় হয়। এখন সমস্যা প্রক্রিয়া গ্রাফটা কিরকম হয়ে থাকে? তো এটা ভি বনাম পি বা পি বনাম ভি যাই আঁকো, ব্যস্তানুপাতিক গ্রাফ মানে এইরকম। এটাকে সমষ্ণ দেখা বলা হয়। আর এটার নাম কি ছিল? এটা ছিল আয়তাকার অধিবৃত্ত, রাইট? ইঞ্জিনিয়ারিং বলে আয়তাকার অধিবৃত্ত, আবার যদি তুমি মেডিকেল পড়ো আয়তাকার পরাবৃত্ত। ওকে, এই জিনিসগুলো বোঝা গেল? তো এতটুকু কি ক্লিয়ার? একটু কমেন্টে জানাবা। দেখো এখানে টপ টিচার কিন্তু সবই এক্সপিরিয়েন্স, ডিইউ থেকে নতুন একজন যোগদান করছে। তারপর স্যার ওসমানী মেডিকেল কলেজের থেকে নতুন একজন বায়োলজি টিচার অ্যাড হয়েছে। তারপরে দেখো আরেকজন আইসিটি এর জন্য আমি টিচার রাখছি, তাও একটা ফ্রি করছে। এত কিছু পড়েও যদি কিছু, হুম, আচ্ছা যাই হোক, এটা সমস্যা প্রক্রিয়াটা গেল। এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের সমস্যা প্রক্রিয়া ক্রিয়া কৌশলটা কিভাবে হয়ে থাকে। দেখো, এটা মানে কি বোঝাচ্ছে সমস্যা প্রক্রিয়াটা কিভাবে হয়ে থাকে? এটা খননের জন্য আসে, এই জন্য আমি পড়াচ্ছি। আমি একটা সিস্টেম, যেমন একটা সিলিন্ডার একটা সিস্টেম হিসেবে আমি চিন্তা করলাম। তো এটা হচ্ছে আমাদের সিস্টেম। তো এই সিলিন্ডারে এটা হচ্ছে সেই পিস্টন। এই সিলিন্ডারের ভেতরে আমি ধরলাম অনেকগুলো গ্যাস আছে। এখন জাস্ট থিঙ্ক, আমি কি করছি, নিচে থেকে এখন তাপ দেওয়া শুরু করছি, নিচে থেকে তাপ দেওয়া শুরু করলাম। তোমরা এই ক্লাসটা নিজেদের টাইম লাইনে শেয়ার দাও। ওকে, এখন আমরা নিচে থেকে তাপ দেওয়া শুরু করলাম। তাপ দিলে কি হয়? দুইটা ঘটনা ঘটে। ক্লোসিয়াসের বিবৃতি অনুযায়ী কি বলতে পারি? দুইটা ঘটনা ঘটে। প্রথমত তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হয়, মানে হচ্ছে এখানে অভ্যন্তরীণ শক্তি একটা বাড়ে, আর আরেকটা হচ্ছে আমাদের বাহ্যিক কাজ হয়েছে একটা। ওকে, তো এই তাপমাত্রা বা অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ বা বৃদ্ধি কিভাবে হয়ে থাকে? এখন যেভাবে হয়ে থাকে সেটা হচ্ছে যে যখন স্বাভাবিক অবস্থায়, মানে আগে আমি তাপ শক্তি প্রদান করি নাই, তখনও কিন্তু এর ভেতরটা তাপ ছিল। তো ওই অবস্থায় কিন্তু এই গ্যাস সিলিন্ডারের মধ্যে যখন গ্যাসের অণুগুলা আছে, গ্যাসের অণুগুলার মধ্যে একটা ছোটাছুটি ছিল, একটা বেগ ছিল ওদের। তো অর্থাৎ তাদের মধ্যে একটা গতিশক্তি ছিল। যখন নিচে থেকে তাপ প্রদান করা হলো তখন কি হয়ে থাকে? তখন মূলত যেটা হয়ে থাকে, এই গ্যাসের অণুগুলোর মধ্যে ছোটাছুটি অনেক বেড়ে যায়। ছোটাছুটি যদি অনেক বেড়ে যায়, এখানে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে আমাদের কি হয়? তাপমাত্রাটা বৃদ্ধি পেয়ে যায়। ওকে, সংঘর্ষের ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যায়। তাপমাত্রা বৃদ্ধি পেল, ভালো কথা। এখন এই যে আমি গত ক্লাসে বলছিলাম তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সংঘর্ষ, ঠিক আছে। তো এই যে গ্যাসের অণুগুলা যখন তাপ প্রদান করা হয় তখন গ্যাসের অণুগুলা এই দিক বরাবর একটা ফোর্স প্রয়োগ করে এই পিস্টনটাতে, আর ফোর্স প্রয়োগে ডিএক্স পরিমাণ সহনের কারণে কাজ হয়ে যায়। কিন্তু একটা ব্যাপার দেখো,
সমষ্ণ প্রক্রিয়া যদি হতে হয় অবশ্যই তাপমাত্রা কনস্ট্যান্ট থাকতে হবে, কিন্তু আমার তো কনস্ট্যান্ট থাকছে না। এখন কি করা হবে বা কি করতে হবে? সো এই ক্ষেত্রে যে স্টেপটা নেওয়া হলো সেটা হচ্ছে যে বাইরে বৃষ্টি দিচ্ছে, হঠাৎ কারেন্ট চলে যেতে পারে, তো সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে রেকর্ডেড দিয়ে দিব, আর যতক্ষণ চললো। দেখো আমি এখন নিচে থেকে তাপ দেওয়া শুরু করলাম, তাপ দিলাম, তো তাপ দেওয়ার কারণে কি হচ্ছে, এখানে সংঘর্ষ হচ্ছে। তো আমার যেটা টাস্ক থাকবে বা আমার যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে কোনোভাবে এই সংঘর্ষ যেন বন্ধ করি। তো সংঘর্ষ বন্ধ করার উপায় যেটা আমরা পেলাম, যে আমরা হাত দিয়ে এই পিস্টনটা আমরা মুভ করে ফেললাম। মুভ করার অর্থ হচ্ছে এখানে আমরা নিজে থেকে আয়তনটা বাহ্যিকভাবে আয়তনটা বৃদ্ধি করে ফেললাম। তো আয়তনটা যেহেতু বৃদ্ধি করছি, তখন কি ঘটনাটা ঘটতেছে দেখো, এটা ব্যাপার। ধরো একটা অবস্থায় পিস্টনটা আছে, তখন গ্যাস অণুগুলো কি হচ্ছে, তাপ দিব, তখন অণুগুলো কাছাকাছি আছে, তো তাদের তাপ দিলে সংঘর্ষ হবে। আমি পিস্টনটা মুভ করে ফেলছি, পিস্টনটা মুভ করলে এই গ্যাস অণুগুলো দূরে দূরে চলে গেছে, তখন তাদের মধ্যে সংঘর্ষটা কমে গেছে। এই জন্য আমরা আয়তনটা বৃদ্ধি করব। আয়তন বৃদ্ধি করার ফলে কি হবে, কোনো সংঘর্ষ হবে না, সংঘর্ষ নেই। তো সংঘর্ষ না থাকলে কি হবে, অ্যাকচুয়ালি টিটা কনস্ট্যান্ট থেকে যাবে। টিটা কনস্ট্যান্ট থাকলে এটা সমস্যা প্রক্রিয়া হবে। তো সেম জিনিস তুমি যদি তাপ নিয়ে নাও, তখন কি হবে, আয়তনটা কমাতে হবে, তখন আমাদের সংঘর্ষ বেড়ে যাবে। আবার বলি, যদি তাপটা নিয়ে নাও, তাপ নিয়ে নিলে কি হয়ে যাবে, এখন তো তাপমাত্রা কমে যাবে, কিন্তু তাপমাত্রা আমাদের কনস্ট্যান্ট থাকতে হবে। তাপমাত্রা কনস্ট্যান্ট থাকার জন্য মানে এখন কমে যাচ্ছে, তো এই জন্য যাতে কনস্ট্যান্ট থাকে সেই জন্য আমাদের সংঘর্ষ থাকতে হবে। সো আমরা আয়তন কমাই ফেলি, তখন গ্যাসের অণুগুলার মধ্যে যে আয়তন যেটা আছে, আয়তনটা কমে গেল, মানে তার দূরত্বটা, ডিস্টেন্স যেটা সেটা কমে গেল, তখন সংঘর্ষ হবে। তখন সংঘর্ষটা কি হবে, তখন আবার কি হচ্ছে, এটা কনস্ট্যান্ট থাকছে। সো এবার বলো, এই যে সমস্যা প্রক্রিয়া কৌশল যেটা আছে, এটা কি ক্লিয়ার আছে কিনা? এবার নেক্সট টপিক, সমস্যা প্রক্রিয়াকৃত কাজ। এই সূত্রটা আমি, একটা সূত্র আছে, সূত্রটা আমি প্রমাণ করে দেখাবো। তো তোমাদের যাদের ইন্টিগ্রেশনের প্রবলেম আছে, এখন একটু হয়তো সলভ হতে পারে, অন্তত একটা সিম্পল ম্যাথগুলো করার জন্য করতে পারো। ইন্টিগ্রেশন তো আমি পড়াই না, ইন্টিগ্রেশনে আমার নিজেই প্রবলেম আছে, মানে আমি ভালো ছিলাম, ভুলে গেছি, অনেকদিন ধরে করি না, এখন আবার করতে হবে। কারণটা হচ্ছে আমার কোর্স আছে, এটা আমার একটা কোর্সের নাম বলি। ফার্স্ট সেমিস্টার একটা কোর্স হচ্ছে ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস, আরেকটা কোর্স আছে সার্কিট। তো আমাকে সার্কিট বুঝতে হলে ক্যালকুলাসটা ক্লিয়ার থাকতে হবে, তো এই জন্য আমাকে আবার পড়তে হবে। আমাদের লাইব্রেরিতে 800 পেজের ক্যালকুলাসের বই আছে, জাস্ট ক্যালকুলাসের উপর 800 পেজের বই আছে, তাই একটা দুইটা না, 10-12টার মতো আছে। তো দেখো, কাজ মানে কি বোঝায়, কাজ, এখন তোমরা যারা কাজ শক্তি ক্ষমতা অধ্যায় পড়ো নাই, তারা এটা মনে রাখো, কাজ মানে হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। কিসের ইন্টিগ্রেশন? বল গুণ সরণ। এখন বল গুণ সরণ তো জাস্ট গুণ করলে কাজ পাচ্ছি, এটা ঠিক আছে, বাট তোমরা যারা পড়ছো কাজ শক্তি ক্ষমতা, তারা জানো যখন দেখবা পরিবর্তনশীল বল আছে, পরিবর্তনশীল বল থাকলে আমাদের ইন্টিগ্রেশন করে মোট কাজ করতে হয়। তো যারা জানো না তারা জেনে রাখো, কারণ আমি কার্যকরী ক্ষমতা অধ্যায় এটা বেশি একদম ডিটেলসে বুঝাবো, বাট আপাতত জেনে রাখো পরিবর্তনশীল বল থাকলে এখানে ইন্টিগ্রেশন করে আমাদের কাজের সূত্রটা বের করতে হয়। তো আমাদের ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ যা পেয়েছি সেটাই, ইন্টিগ্রেশন ডাব্লিউ মানে হচ্ছে আমাদের পিডিভি। ধরো এখানে আছে বর্তমানে, মানে V1 আয়তনে আছে, এটা চেঞ্জ হয়ে গেল, মানে আমি কোনোভাবে এটা বাহ্যিক কাজ হয়েছে, ডিএক্স পরিমাণ সমান হয়েছে, যার কারণে আয়তনটা এখন V2 হয়ে গেছে। তো এখান থেকে আমি লিমিট বসিয়ে দিব, এটা হচ্ছে লোয়ার লিমিট V1, আপার লিমিট হচ্ছে V2। এখন তুমি আদর্শ গ্যাস সমীকরণ জানো। আচ্ছা একটা কথা বলো, আমার কথা কি শোনা যাচ্ছে? এখানে মূলত বৃষ্টি হচ্ছে একটু,
আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, দেখো, এখন তোমরা আদর্শকের সমীকরণটা নিশ্চয়ই পড়ছো। আদর্শকের সমীকরণটা কি ছিল ভাই? সেটা ছিল আমাদের পিভি ইকুয়ালস টু এনআরটি। এখন এই পি সমান আমরা কি বলতে পারি? এনআরটি বাই ভি। এই জিনিসটা কি বলবো আমরা এখানে বসাই ফেলবো ভাই। তো এখানে বসাই ফেলি ইন্টিগ্রেশন অফ ভি ওয়ান টু ভি টু, পি এর পরিবর্তে এন আর টি বাই ভি টু ডিভি। এখন যেটা আমরা করব, এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, দেখো একটু, এইখানে এন আর টি তিনটাই কনস্ট্যান্ট। এটা যারা জানা মাথায় রাখো, যেগুলা কনস্ট্যান্ট আছে ওইগুলা ইন্টিগ্রেশনের বাইরে চলে যায়, যেগুলা কনস্ট্যান্ট আছে ওইটা ইন্টিগ্রেশনের বাইরে চলে যায়। তো আমরা সেটা যদি নেই, তো এন আর টি ইন্টিগ্রেশন অফ ভি ওয়ান টু ভি টু, ওয়ান বাই ভি ডিভি থাকলো। এখন আমাকে একটা সূত্র বলো তো, যারা ইন্টিগ্রেশন পড়ছো তারা একটু বলো, ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডিএক্স এইটা মানে কি বোঝায়? ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডিএক্স এইটা সূত্রটা কি? তাড়াতাড়ি বলিবেন। কেউ কি জানো না ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডিএক্স মানে কি? এটা সূত্রটা কি? ইন্টিগ্রেশন পড়া আছে কিনা একটু বলো আমাকে, ইন্টিগ্রেশন পড়া আছে কিনা তোমাদের এটা বলো। কি বলে, ইন্টিগ্রেশন পড়া আছে? আচ্ছা, পড়া না থাকলে সমস্যা নেই, এই কোর্সে তো পড়ানো হবে। লজ্জা নাই, বলতে পারো। লজ্জা না পেয়ে বলবা। দেখো ভাই, ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স মানে লন এক্স বোঝায়, লন এক্স। এটা মেইনলি লন এক্স না, এটাকে এল এন এক্স এটা উচ্চারণ, এটা আমরা লন এক্স বলে থাকি। তো দেখো, সেটাই বসাবো। তো এন আর টি, তো এখানে ওয়ান বাই ভি ডিভি, তো লন ভি। তো আমার এখানে লিমিটটাও বসিয়ে দিতে হবে। এটা হচ্ছে লোয়ার লিমিট, তারপর এটা হচ্ছে আমাদের আপার লিমিট। ওকে, এখন এই লিমিটটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করে ফেলবো। লিমিটটা কি করবো? অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করি ইকুয়ালস টু এন আর টি। সো লিমিটটা অ্যাপ্লাই করলে আমরা কি পাচ্ছি? লন ভি টু, মানে প্রথমত আমরা আপার লিমিট যেটা থাকে সেটা আমরা অ্যাপ্লাই করব, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট যেটা আছে ওইটা। ওকে, এখন তোমরা একটা ব্যাপার জানো, না জানলে সমস্যা নাই। আচ্ছা, এলএন মানে কি? এলএন মানে হচ্ছে আমাদের লগ ই বেস। তো লগ ই বেস, লগে কি হয়ে থাকে? যেমন ধরো তোমাকে আমি লগ বললাম যে বেসটা আমি সেম রাখতেছি 2 মাইনাস লগ এ 1, এটা কি হয়ে থাকে? এটাকে আমরা কম্বাইন লগ এ 2/1 এইভাবে লিখতে পারি তো, রাইট? তো এটা লগের একটা ফর্মুলা, তোমরা এটা জানো, 9 10 শিখছো, জানার কথা।
তো ওইটাই লনে আমরা অ্যাপ্লাই করব। তখন আমরা কি বলতে পারি এখানে এন আর টি এল এন মানে লন V2/V1। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের সূত্র। তবে এইটাকে আমরা আরো কিছু কাস্টমাইজ করতে পারি। কিভাবে করতে পারি সেইটা হচ্ছে, ফার্স্টলি তোমরা জানো যে এই জিনিসটা জানো P1V1 = P2V2। এখন চাপগুলোকে এক পাশে আনলাম আর আমরা আয়তনগুলোকে এক পাশে নিয়ে এলাম এবং সেই জিনিসটা এখানে বসিয়ে দিলাম। তখন কি আসতেছে যে nRT ln P1/P2। অর্থাৎ যদি কোনোদিন সূত্রে বা কোয়েশ্চনে বা উদ্দীপকে চাপ থাকে আয়তন থাকে না, তখন এই সূত্র দিয়ে আমাদের কি বের করতে হবে, কৃতকাজ বের করতে হবে। এবং আরেকটা ব্যাপার দেখো, আমরা আবার আরো কিছু জিনিস দেখি একটু, সেটা হচ্ছে যে W = এই nRT আছে, আমরা জানি PV = nRT, এটা তো জানি রাইট, এটা জানি। তো দেখো এখানে nRT আছে, nRT এর পরিবর্তে PV বসিয়ে দিতে পারি। এটা কখন অ্যাপ্লাই করব, চাপ আয়তন ওইটাতে আছে, এটা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা PV দিয়ে দিব। এখন PV কোনটা, P1V1 নাকি P2V2? এখানে দুইটা তো চাপ আছে, দুইটা আয়তন আছে, অবশ্যই মাথায় রাখবা এখানে P1V1টাই হবে। আর ln V2/V1 দাও বা P1/P2 দাও, নো প্রবলেম। ওকে, এন্ড আরেকটা ব্যাপারও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে সমস্যা বা কৃতকাজের সূত্র এবং এটা সমস্যা প্রক্রিয়ায় তাপেরও সূত্র, কারণ সমস্যা প্রক্রিয়ায় dq = dw হয়ে থাকে। এখন এত কিছু যে বুঝাইলাম, এত কিছু যে বললাম, এটা কি বোঝা গেছে কিনা কমেন্টে জানাবেন। দেখো ভাই, এই ক্লাসে আমার মানে রাত জেগে করা লাগবে, ক্লাস শেষে আমার একটা অ্যাসাইনমেন্ট আছে ভার্সিটিতে, ওইটা করা লাগবে আবার, কারণ ওইটা বুধবারে জমা দেয়, কালকে আমার সময় নাই যে নিব। কারণ কালকে আমি হ্যাকিং এর একটা ক্লাস ছিল শনিবারে, সেটা আমি করতে পারি নাই, কারেন্ট ছিল না প্রায় 2 ঘন্টা, তারপর আর করার সময় পাই নাই, সেটা আমার সাথে আমাকে কালকে সময় দিতে হবে। তারপর আবার ফিজিক্সে কিছু কোর্স আছে, সেটা ইংলিশ কিছু ক্লাস আছে, হবে অ্যাডভান্স ফিজিক্স, খুবই ব্যস্ত সময় যায়। এখন দেখো নেক্সটে যাই। এখন আমরা মূলত কোথায় যাব, ম্যাথে যাব। এই ম্যাথটা দেখো, কোনো এক মোল গ্যাসের তাপমাত্রা 40°C অবস্থায় আছে, তাপমাত্রা স্থির রেখে ধীরে ধীরে আয়তন দ্বিগুণ করা হলো, এতে চাপ হ্রাস পেয়ে 0.5 অ্যাটমসফিয়ার হলে আদি চাপ কৃতকাজ নির্ণয় করো। এখন এখানে একটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছি, সেটা একটু আমি বলবো তোমাদেরকে। আমরা একটু ক্রিয়াকোষ হয়ে যাই, একটু ব্যাক যাব। এখানে দেখো আমরা তো আয়তনটা মুভ করবো রাইট, চাপ দিব, আয়তন মুভ করবো, সংঘর্ষ না হয় আয়তন আমরা মুভ করব। এখন এই আয়তনটা আমরা বেশি মানে আস্তে মুভ করবো নাকি জোরে মুভ করবো, এই কোয়েশ্চেনটা কি মাথায় আসছে? এই কোয়েশ্চেনটা মাথায় আসা উচিত। আমি বলি রিজনটা। যখন ধরো তুমি একটা পাতিলে পানি নিয়েছো, পানি নিয়ে নিচে এখন তাপ দেওয়া শুরু করছো, মানে আগুন ধরাইছো, এখন কি এটা সাথে সাথে গরম হয়ে যায় নাকি আমাদের টাইম লাগে? একটু বলো, এটা সাথে সাথে গরম হয় নাকি এটা টাইম লাগে গরম হতে? বলো। একটু কমেন্টে জানাও, রেসপন্সের উপর ডিপেন্ড করতেছে। দেখো একটু তাড়াতাড়ি জানালে ভালো হয়। হ্যাঁ, সাথে সাথে হয় না, রিজনটা কি? এটা যদি স্পেশালি যদি পানিটাকে ফুটাতে চাও কি হয়, এটা তাপ দিতে 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 তাপমাত্রা বেড়ে 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 যখন 100°C পৌঁছায় তখন ফুটতে শুরু করে, সাথে সাথে হয় না, সিম্পল।
এখন এইটা বলার কারণটা হচ্ছে যে তুমি তাপ দিচ্ছ আবার আয়তন মুভ করতেছো, মানে এই তাপ দিচ্ছ আস্তে আস্তে গরম হচ্ছে, বাট তুমি আয়তনটা অনেক তাড়াতাড়ি মুভ করলা। এখানে কিন্তু একটা কনস্ট্যান্ট ব্যাপারটা থাকলো না। মানে ব্যাপারটা হচ্ছে আবার আমি উভয় তাপ দিচ্ছি, এবার এটা নিউট্রালাইজ, মানে তাপমাত্রা যেন না বাড়ে সেটা নিউট্রালাইজ করার জন্য আমি আয়তনটা কি বাড়াচ্ছি। এখন কি হইলো ব্যাপারটা, যে অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা নিউট্রাল হইতেছে না, এটা ব্যালেন্স জিনিসটা হচ্ছে না। এই জন্য আয়তনটা খুব আস্তে আস্তে বাড়াতে বা কমাতে হয়, বা এই পিস্টনটা খুব আস্তে আস্তে মুভ করতে হয়। কখনো যদি কোয়েশ্চনে আস্তে বা ধীরে, জীবনে যদি কোয়েশ্চনে আস্তে বা ধীরে এই দুইটা জিনিস লেখা থাকে, তাহলে বুঝে নিতে হবে এটা সমস্যা প্রক্রিয়া। কোয়েশ্চনে তোমাকে অনেক ক্ষেত্রে বলবে না এটা সমস্যা প্রক্রিয়া, তোমাকে এই ক্লু দেখে বুঝে নিতে হবে। এবার আমরা মেথে যেতে পারি। দেখো এখানে এন হচ্ছে 1 মোল, তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অবস্থায় আছে, মানে হচ্ছে T = 40 ডিগ্রি সেলসিয়াস। একটা কথা মাথায় রাখবা, তাপমাত্রা নির্ণয় সংক্রান্ত স্কেলের যে মেথগুলো আছে ওইগুলা ছাড়া, কনভার্সন রিলেটেড ওইগুলা ছাড়া এই অধ্যায়ে যতগুলো ম্যাথ পাবা সবগুলোতে সেলসিয়াস থাকলে ক্যালভিনে কনভার্ট করে নিতে হবে। সেলসিয়াস থাকলে ক্যালভিনে কনভার্ট করে নিতে হবে। ক্যালভিনে কনভার্ট কিভাবে করে, জাস্ট 273 দিয়ে যোগ করতে হবে। এটা আসবে আমাদের 313 কেলভিন। ওকে, এখন তাপমাত্রা স্থির রেখে ধীরে ধীরে আয়তন দ্বিগুণ করা হলো, মানে ব্যাপারটা হইতেছে ধীরে ধীরে বলছে তাই সমষ্ণ, আর দ্বিগুণ করছে, মানে V1টা যদি V হয় V2টা হচ্ছে আগেরটার দ্বিগুণ, মানে 2V হয়ে গেছে। এটা চাপটা হ্রাস পাইছে, মানে P1টা আমরা বের করব, চাপটা কমে গিয়ে 0.5 অ্যাটমসফিয়ার হয়ে গেছে। তাহলে আমাদের আদি চাপ ও কৃতকাজ নির্ণয় করতে হবে। প্রথমত আদি চাপ বের করবো কিভাবে, তো আমরা জানি সমষ্ণ যেহেতু, তো এটা অ্যাপ্লাই করতে পারি যে P1V1 = P2V2। তো আমাদের P1টা বের করতে হবে, এটাই আদি চাপ। তো P1টা হচ্ছে P2V2/V1। তো P2টা 0.5, V2টা কত, V2টা 2V ডিভাইড বাই V। তো VV কাটা, তো 0.5 মানে হচ্ছে 1/2 ইন্টু 2, তো 2 দিয়ে কাটা দাও, মানে হচ্ছে আমাদের 1 অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে এই আদি চাপটা। সেকেন্ড কোয়েশ্চন, কৃতকাজ নির্ণয় করতে হবে। তো কৃতকাজটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি দেখো একটু। তো আমরা জানি W = nRT লন V2/V1। এখন তোমার কাছে V1V2 আছে এবং P1P2 আছে, তোমার যেটা ইচ্ছা সেটা দিয়ে বের করতে পারো। তো এটা হচ্ছে 1 মোল ইন্টু আর এর মান হচ্ছে 8.314 ইন্টু টি হচ্ছে আমাদের 313 ইন্টু লন V2/V1 মানে 2V ডিভাইড বাই V, মানে হচ্ছে VV কাটা 2। এখন এই জিনিসটা একটু ক্যালকুলেটরে চাপো, এই জিনিসটা ক্যালকুলেটরে চাপো, যেটা পাবো সেটাই আনসার। এটা ক্যালকুলেটরে চাপো তাড়াতাড়ি, একটু ফাস্ট, আমাদের এখন অনেক কিছু পড়ার আছে। বিশেষ করে সমষ্ণ এবং রুদ্ধতাপ প্রক্রিয়াটা হচ্ছে বড় প্রক্রিয়া, তো এইগুলোতে অনেক টাইম যায়, তো এই জন্য তাড়াতাড়ি। তো এটা বের হচ্ছে আমাদের 5204.5। কাজের এককটা কি, জুল। একজন বলতেছে 1803, এটা 1803, এটা দুইজনে দুই ধরনের, এটা 1803 হওয়া উচিত। এটা আমি বলি এই ম্যাথটা আমি নিজে একাডেমিকে করছি, সো এটা আমার নোট খাতার একটা ম্যাথ। 1803.76 ঠিক আছে। অন্যজন তুমি ক্যালকুলেশনটা ভুল করছো, এত বড় হয় না, এত বড় হবে না, পসিবল না। এটা নেগেটিভ সামথিং হবে, 2000 বা 2500 ভেতরে এই ইউজুয়ালি এগুলা হয়ে থাকে। তো এইটা কোয়েশ্চনটার আনসার এটা বের হয়ে গেছে। নেক্সটে যাওয়া যাক। তার আগে আমি জানতে চাই এইটা কি বোঝা গেছে কিনা।
আরেকটা ব্যাপার বলতে চাই, আমার ব্যাচমেট আমার ফ্রেন্ড যে শিশির আছে, ও তো বায়োলজি ক্লাস নেয়। তো ওর মেডিকেল আজ থেকে 6 মাস আগে ক্লাস শুরু হয়েছে, এখন সেমিস্টার শুরু হয়ে গেছে। 6 মাস পরে পরে একটা সেমিস্টার থাকে প্রতিটা ভার্সিটিতে। এটা বছরে 2টা সেমিস্টার থাকে, একটা 6 মাস পরে একটা থাকে, 6 মাস পর পর হয়ে থাকে। তো 4 বছরে যদি ইঞ্জিনিয়ারিং পড়ো বা ব্যাচেলার্স পড়ো, 4 বছরে 8টা সেমিস্টার হয়ে থাকে। আর মেডিকেল হলে আরো 2টা সেমিস্টার, কারণ তাদের 5 বছর হয়ে থাকে তোর সেমিস্টার। তো এই জন্য টাইম দিতে পারছে না। বাট ও আগামী সপ্তাহ থেকে রেগুলারলি ক্লাস দিবে। আর এই অ্যানিমাল ডাইভার্সিটি এই চ্যাপ্টার, প্রাণী বৈচিত্র্য, এইটাই শুরু করবে। এবং আরেকটাও আছে, আরেকজন আছে, আজকে মাত্র জয়েন করছে। সে হচ্ছে সিলেটের সৈয়দ উসমানী মেডিকেল কলেজে পড়ে। সেও ফার্স্ট ইয়ার, আমাদের এই ব্যাচমেট। আর আইসিডি ক্লাসও আসবে 2 সপ্তাহ পর থেকে। আর এই উইকটা পুরো দমে চলবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নেক্সট উইক থেকে। অনাকাঙ্ক্ষিত এই ডিলের জন্য দুঃখিত। এখন দেখো এই ম্যাটটা দেখতে পারি, এই ম্যাটটা একটু কনসেপচুয়াল, সবাই ভুল করে, আমিও ভুল করছিলাম সর্বপ্রথম। দেখো, কোনো 0.5 মোল, তাহলে এন এটা হচ্ছে আমাদের 0.5 মোল। অক্সিজেন গ্যাস, আচ্ছা ও2 গ্যাস আছে। এই ও2 গ্যাস সিলিন্ডারে 400 জুল তাপ সরবরাহ করার পাশাপাশি ধীরে ধীরে আয়তন বৃদ্ধি করা হলো। তাহলে আমাদের কিউ যেটা, এই কিউটা বলে দিচ্ছে 400 জুল, পাশাপাশি ধীরে ধীরে, এর মানে কি সমষ্টা প্রক্রিয়া, আয়তন বৃদ্ধি করা হলো। আচ্ছা, এখানে সিলিন্ডারের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে স্থির রাখা হয়েছে। টি এর মান যদি 40 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কি বলতে পারি? এটাকে বলতে পারি 313 কেলভিন। এটা যদি হয়ে থাকে তাহলে আয়তন কত গুণ বৃদ্ধি করা হয়েছিল? আচ্ছা, কত গুণ বৃদ্ধি করা হয়েছিল? সো আমরা একটা জানি সমষ্টা প্রক্রিয়া হলে অবশ্যই ডব্লিউ আর কিউ সমান হয়ে থাকে। সো আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে কিউ ইকুয়ালস টু এন আর টি লন V2/V1। সো কিউ এর মানটা 400 জুল, ওকে ফাইন। এনটা হচ্ছে 0.5 ইন্টু 8.314 ইন্টু 313 ইন্টু এল এন V2/V1। এখন আমরা যে একটা কাজ করলাম, যে এল এন V2/V1 ইকুয়ালস টু এই পাশে 400 এর নিচে টোটাল জিনিসটা নিয়ে নিলাম, যে 400 ডিভাইড বাই 0.5 টু 8.314 ইন্টু 13। সো এই জিনিসটা সমান কত আসতেছে সেটা বলো। আচ্ছা, 0.307, ফাইন। এখন একটা ব্যাপার খেয়াল করো, নেক্সট পেজে আমরা যাই। একটা ব্যাপার তুমি খেয়াল করবা, সেটা কি? সেটা হচ্ছে যে ধরো লন এক্স ইকুয়ালস টু 2 বললাম। এখন তোমাকে বললাম এক্স এর মানটা বের করো। এক্স এর মানটা কিভাবে বের করা যায়? এই এলএন বলতে কি বোঝায়? লগ ই বেস। ব্যাপারটা ওই রকম, যদি এক পাশে স্কোয়ার থাকে অপর পাশে রুট হয়ে যায়, ঠিক তেমনি এক পাশে এলএন থাকলে অপর পাশে কি হয়ে যায়? e⁻², এইরকম হয়ে যায়, এইটা ঘটে। তো ওই ব্যাপারটা এখানে ঘটবে। তো যেটা হবে, আমরা V2/V1 এক পাশে রাখলাম, এলএনটা ওই পাশে যদি নিয়ে নেই তাহলে এটা হবে e⁻.307। এখন ক্যালকুলেটরে চাপো e⁻0.307 মানে কত? e⁻0.307 মানে কত? সাতটার সময় সিরিয়াসলি ছিল অ্যাকচুয়ালি। কারেন্টের কারণ কি বলবো, এখন এমন একটা এলাকায় থাকে প্রচুর পরিমাণ কারেন্ট, বাসাটা চেঞ্জ করবো।
1.359, এটাকে আমরা কি বলতে পারি 1.36। ওকে ফাইন। তো তখন আমরা বলতে পারি যে V2 ইকুয়ালস টু 1.36 ইন্টু V1। বাট কুল কুল কুল, এর কারণটা কি? এটা আনসার না। কোয়েশ্চনে কি চাইছে? কোয়েশ্চনে চেয়েছে কত গুণ বৃদ্ধি করা হয়েছে। আমরা কি বের করেছি? আমরা বের করেছি কত গুণ হয়েছে V1 এর কত গুণ, সরি V1 এর কত গুণ V2। এখানে যেটা বোঝাচ্ছে 1.36, মানে V1 এর সাথে 1.36 গুণ করলে সেটা V2 এর সমান হবে। V2টা মানে কত গুণ বৃদ্ধি করা হয়েছে আমরা এখন বের করি না। বৃদ্ধি মানে কি? বৃদ্ধি মানে হচ্ছে বাড়ছে। সো কতটুকু বাড়ছে সেটা বোঝার জন্য এই পরিবর্তনটা বের করতে হবে, ডেল ভি। সেটা হচ্ছে V2 মাইনাস V1, 1.36 V1 মাইনাস V1। তো V1টা যদি কমন নেই তাহলে 1.36 মাইনাস 1 মানে হচ্ছে কত? 0.36 V1। তো এত গুণ মানে 0.36 গুণ বৃদ্ধি করা হয়েছে এবং এটাই হচ্ছে আনসার। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা একটু জানাও। এইবার চ্যালেঞ্জিং পার্ট, রুদ্ধতাপের প্রক্রিয়া। রুদ্ধতাপ প্রক্রিয়া পড়ার আগে একটা জিনিস, বড় একটা অংশ পড়তে হবে, মোলার আপেক্ষিক তাপ। তার আগে আপেক্ষিক তাপ সম্পর্কে বলি। আপেক্ষিক তাপের ডেফিনেশনটা হচ্ছে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলা হয়। আবার বলি, 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে আপেক্ষিক তাপ বলা হয়। এই সংজ্ঞাটা একটু লিখে ফেলতে পারো। এটা কোন এর জন্য আসে আমি রিপিট করি। 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলা হয়। তো এইটা থেকে একটা সূত্র আমরা বের করতে পারি এই সংজ্ঞা থেকে। তো আমরা বলতে পারি M কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা কত কেলভিন, সরি আমি জানি না কত কেলভিন পরিবর্তন করতে আমাদের তাপের পরিমাণটা হচ্ছে কিউ। তো আমাদের ভরটা হচ্ছে M কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা। এই M কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ বা যত কেলভিনই হোক, পরিবর্তন তাপের প্রয়োজন হচ্ছে আমাদের কিউ। তাহলে আমি ধরলাম এখন 1 কেজি ভরের কোনো বস্তু তাপমাত্রা আছে, 1 কেজি ভরের কোনো বস্তু তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করতে চাই। ওকে, 1 কেলভিন পরিমাণ। তো আমরা ফার্স্টই ধরছি 1 M ভরে একটা বস্তু তাপমাত্রা, সরি M কেজি ভরে একটা বস্তু আছে, ওইটা আমি তাপমাত্রা যে পরিবর্তন সেটাকে ডেল থিটা ধরে নিলাম। তো M কেজি ভরে কোনো বস্তু তাপমাত্রা ডেল থিটা পরিবর্তন করতে যে কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাহলে 1 কেজি ভরে বস্তু তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হয়, ঐকিক নিয়ম। তো সেটা হচ্ছে আমাদের কিউ ডিভাইড বাই এম ডেল থিটা। এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। তো আপেক্ষিক তাপের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এস ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই এম ডেল থিটা। এবার খেয়াল করো, আপেক্ষিক তাপ নিয়ে আমি একটু বলছিলাম। আপেক্ষিক তাপ জিনিসটা কি? এটা ওই যে মানে ভিজুয়ালাইজ যদি করো বা সহজ ভাষায় বললে আমরা আমরা যা বুঝি সেটা সেই ভাষায় যদি বলি, সেটা হচ্ছে যে আপেক্ষিক তাপ এমন একটা জিনিস যে যার আপেক্ষিক তাপ বেশি সে তত তাড়াতাড়ি তার তত বেশি পরিমাণ মানে সময় লাগে গরম হতে, তত বেশি পরিমাণ সময় লাগে ঠান্ডা হতে। আর যার আপেক্ষিক তাপ কম সে খুব তাড়াতাড়ি গরম হয়, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়। এক্সাম্পল, মরুভূমির মাটি বা বালি কিরকম হয়ে থাকে? দিনের বেলা খুবই গরম, রাতের বেলা শীতে মানে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কারণটা হচ্ছে এর আপেক্ষিক তাপটা খুবই কম। অপরদিকে পানি আপেক্ষিক তাপটা কি? পানি আপেক্ষিক তাপ H2O দিলাম, এটা কত? 4200 না? তো 4200 এটা অনেক বড়, একটা অনেক বড়। তো এই জন্য পানিটা গরম হতে বা ঠান্ডা হতে অনেক সময় লাগে। তো
আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ে মূলত গ্যাস নিয়ে আমরা ডিল করে থাকি। তো গ্যাসকে আমরা তো কেজিতে পরিমাপ করতে পারবো না, তাই বিজ্ঞানীরা নতুন একটা টার্ম নিয়ে আসছেন। সেই টার্মটার নাম হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। তো মোলার আপেক্ষিক তাপটা কি? সংজ্ঞাটা সেম, বাট এখানে একটা ডিফারেন্সটা আছে, সেটা হচ্ছে আমরা তো এই যে এম মানে কেজিতে পরিমাপ করি না। গ্যাস হলে আমরা কিসে পরিমাপ করি? গ্যাসকে আমরা কি মোলে পরিমাপ করি। গ্যাসকে আমরা মোলে পরিমাপ করে থাকি। তো সংজ্ঞাটা হচ্ছে 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। মানে n মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা ডেল থিটা পরিমাণ পরিবর্তন করতে যে তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের কিউ। তাহলে আমাদের 1 মোল গ্যাসের তাপমাত্রা আমরা 1 কেলভিন পরিমাণ পরিবর্তন করতে যে মোলার আপেক্ষিক তাপ, এই মোলার আপেক্ষিক তাপটা কি? সেটা হচ্ছে আমাদের কিউ ডিভাইড বাই আমাদের এন ডেল থিটা। তো আমরা মোলার আপেক্ষিক তাপকে সি দিয়ে প্রকাশ করে থাকি। তো সি ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই এন ডেল থিটা। এতটুকু কি বোঝা গেছে কিনা একটু জানাও। এবার একটা ব্যাপার চিন্তা করো, সেটা হচ্ছে আমাদের তাপগতীয় প্রক্রিয়া নিয়ে সর্বপ্রথম যখন বলছিলাম, আমি বলছিলাম 4টে তাপগতীয় প্রক্রিয়া আছে। কি কি? সেটা হচ্ছে সমষ্ণ, রুদ্ধতাপীয়, সমচাপ, সমায়তন। এই সমচাপ এবং সমায়তন এই নাম দেখে বুঝতে পারতেছো যে সমচাপে চাপটা স্থির থাকবে, সমায়তনে আয়তনটা স্থির থাকবে। ওকে, সো এই 4টা তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করো। ফার্স্ট সমষ্ণ, এখানে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে, তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে। তো এখানে নিচের টার্মে ডেল থিটা আছে, ডেল থিটা অবশ্যই এটা ভ্যালু থাকতে হবে। কিন্তু এটা যদি জিরো হয়ে যায়, এটা যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে? টোটালটা বাই জি, সামথিং বাই জিরো, কি সামথিং বাই জিরো, এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তো এটা হবে না, তাই সমস্যা প্রক্রিয়া কোনো মোলার আপেক্ষিক তাপ থাকতে পারে না। আবার রুদ্ধতাপীয় হলে কি হবে? রুদ্ধতাপীয় মানে আমি একটু বলে রাখি, রুদ্ধতাপীয় পড়ো নাই। রুদ্ধতাপীয় মানে হচ্ছে এখানে তাপের পরিবর্তন জিরো, বা তাপের আদান প্রদান হতে পারবে না, তাপ যেটা আছে ওইটাই থাকবে। তো কিন্তু এখানে কিউটা চেঞ্জ বা ভেরিয়েবল, মানে এটা চেঞ্জ হবে। তো এই জন্য রুদ্ধতাপীয়তে কিন্তু এটা হওয়া সম্ভব না, বা মূলাপেক্ষিক তাপ থাকা সম্ভব না। তো আমাদের পসিবল অপশন হচ্ছে সমচাপ এবং সমায়তন, এবং এই দুইটা প্রক্রিয়ার ক্ষেত্রেই আমাদের মূলাপেক্ষিক তাপ থাকে। তাই মূলাপেক্ষিক তাপ দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের স্থির চাপে মূল আপেক্ষিক তাপ, যেটাকে আমরা সিপি দিয়ে প্রকাশ করে থাকি। আর একটা হচ্ছে স্থির আয়তনে মূল আপেক্ষিক তাপ, সেটাকে আমরা সিভি দিয়ে প্রকাশ করে থাকি। এতটুকু আই থিঙ্ক ক্লিয়ার। এতটুকু ক্লিয়ার কিনা জানাও। এখন চিন্তা করো সমচাপ এবং সমায়তন প্রক্রিয়ার কথা। তো আমরা এইটা লিখছি। তো আমরা এই নেক্সট লাইনে এইটার নেক্সট লাইনে আমরা কিউ সমান আমরা এন সি ডেল থিটার পরিবর্তে ডেলটি বা ডিটি আমি ইউজ করা, এটা বেশি আমার ভালো লাগে, এই জন্য ডিটি আমি ইউজ করতেছি। তো এটা আমি স্থির চাপে আমি চিন্তা করতেছি, তখন আমি এন সিপি ইউজ করে ফেললাম, এটা কিউপি ইউজ করে ফেললাম। এই সূত্রটা মাথায় রাখবা। তো আবার আরেকটা কথা বলি, আমি বারবার বলছি, সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ে কিউ দিয়ে যা বোঝায় ডিকিউ দিয়ে অনেক সময় তা বোঝায়। এখানে আমি ডিকিউটাও আমি ব্যবহার করতে পারি, তো ডিকিউ ইউজ করতে পারি। তো এইটা একটা সূত্র হিসেবে মাথায় রাখবা। এখন সমায়তনের কথা চিন্তা করো। তো সমায়তনে কি হয়ে থাকে? আমাদের আয়তনটা কি কনস্ট্যান্ট থাকে, আয়তনটা কনস্ট্যান্ট থাকে। তো আয়তনটা যদি কনস্ট্যান্ট হয়, এখানে কোনো কিছু কাজ থাকবে না। তো তুমি সমায়তনের ক্ষেত্রে কথা চিন্তা করো, তাহলে কি বলতে পারো? যেটা আমি বলতে পারি, আমি নেক্সট লাইনে লিখি,
তুমি বেসিক্যালি সমায়তনের কথা চিন্তা করো। তো আমরা ক্লোজেস্ট বিবিটা কি শিখছিলাম, ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিভি। তো সমায়তন মানে হচ্ছে আমাদের আয়তনের পরিবর্তনটা শূন্য, তো ডিভিটা 0, তাহলে এই টোটালটা কি হবে, টোটালটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তখন আমরা বলতে পারি যে এই ডি কিউ সমান সমান ডিইউ। একটু আগে আমরা যেটা ডি কিউ শিখছি সেটা বসাই এখানে এন সি ডি টি। সিপি কেন ইউজ করলাম না একটু বলি। এখানে আমরা সমায়তন নিয়ে চিন্তা করতেছি, তাই এখানে সিপি এর জায়গায় সিবি হবে। এই দুইটা সূত্র একটু মাথায় রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোন দুইটা সূত্র? সূত্র দুইটা হচ্ছে একটা হচ্ছে আমাদের ডিকিউ ইকুয়ালস টু এন সিপিডিটি, একটা হচ্ছে আমাদের ডিইউ ইকুয়ালস টু এন সিভিডিটি। এই দুইটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক অনেক তোমাদের কাজে আসবে, এটা একটু মাথায় রাখতে হবে। ফার্স্টলি বলো এতটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা ঠিক আছে, এখন এই দুইটা সূত্রের সাহায্যে আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক। এবং এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক, এটার সাহায্যে অনেক কিছু করতে পারবা। সিপি সিভি নির্ণয় সংক্রান্ত তোমাদের প্রশ্ন আসবে, এমসিকিউতে আসবে, গণঙেও আসতে পারে, সেখানেও তোমাদের কাজে লাগবে। তো এটা কিভাবে বের করতে পারি দেখো, খুব মনোযোগ দিবা। আমরা ক্লোসিয়াসে বিবিটা জানি, সেটা কি ছিল, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিভি। এইবার এই ডিকিউ এর পরিবর্তে আমরা কি ইউজ করব, এনসিপিডিটি, আর ডিইউ এর পরিবর্তে এনসিভিডিটি ইউজ করব প্লাস। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এই জিনিসটা শিখছিলাম আদর্শ গ্যাস সমীকরণ, সেটা কি ছিল যে আমাদের পিভি ইকুয়ালস টু এনআরটি। এখন একটা ব্যাপার বলতো, আমরা কোনো কিছুকে চাইলে দুই পক্ষে যোগ করতে পারি, চাইলে কোনো কিছুকে বিয়োগ করতে পারি, ঠিক তেমনি আমাদের ডিফারেন্সিয়েশন ডিডিএক্স এটা কি, এটা হচ্ছে এটা অপারেটর, তেমনি প্লাস মাইনাস এটাও ওগুলো অপারেটর, এগুলো আমরা চাইলে দুই পাশেই করতে পারি, যা করার দুই পাশেই করতে হবে। ঠিক তেমনি এখানে আমরা দুই পাশে ডিফারেন্সিয়েশন করব, দুই পাশে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো পি ডিভি এন আর ডিটি। ওকে, তো এই পিডিএফ এর পরিবর্তে এখানে আমরা এন আর ডিটি ইউজ করব। এখন উভয় পক্ষ থেকে তুমি ডিটি আর এন কমন নাও, উভয় পক্ষে যদি নেই দেখো এন সিপি ডিটি এখানে রাখলাম, আর এইখানে এন ডিটি নিলাম, তাহলে আমরা বলতে পারি যে ডিভি প্লাস আর। তো এন ডিটি আর এন ডিটি কেটে দিলাম, তখন এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে যে সিপি ইকুয়ালস টু সিভি প্লাস আর। এর নেক্সট লাইনে আমরা এভাবে বলতে পারি যে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এটাই হচ্ছে আমাদের সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক। এটাই কি, এটাই হচ্ছে আমাদের সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক। এটা কি বোঝা গেছে কিনা একটু জানো। ক্লাসে কি অন্য কেউ বেঁচে আছে, একজনই আছে দেখি। দেখো এখন ভাই, একটা খনন একটা প্রশ্ন তোমাদের জন্য। খনন একটা প্রশ্ন অনেকবার করবে, তোমরা দেখবা। কোয়েশ্চেনটা হচ্ছে সিপি
ও সিভি এর মধ্যে কোনটি বড়? সিপি এবং সিভি এর মধ্যে কোনটি বড়? দেখা একটু বাজে হয়েছে, একটু ইগনোর করো। তো আমরা এইটা একটু আগে দেখছি, সিপি ইকুয়ালস টু সি প্লাস আর, এটা একটু আগেই দেখে আসছি। ফাইন, ভেরি গুড। কোনটি বড় এইটার ব্যাপারটা হচ্ছে সিপিটা বড় হয়ে থাকে। সিপিটা কি স্থির চাপের মূল আপেক্ষিক তাপ, সিভিটা কি স্থির আয়তনের মূল আপেক্ষিক তাপ। তো দেখো, একটা সিস্টেম যদি তুমি চিন্তা করো, এই সিস্টেমটা স্থির আয়তনে একটা সিস্টেম আছে, এটা গ্যাস সিলিন্ডার বা সিলিন্ডার যাই হোক, গ্যাস অণু আছে। তো এইখানে স্থির চাপে আমি ব্যাপারটা চিন্তা করতেছি। তো স্থির চাপের ক্ষেত্রে কি হয়ে থাকে? তো স্থির চাপের ক্ষেত্রে আমাদের যেটা হয়ে থাকে, আমি যে পরিমাণ তাপ শক্তি প্রয়োগ করি, সেটা দুইটা কাজে ব্যয় হয়। একটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি বা তাপমাত্রা বৃদ্ধিতে, আর একটা হচ্ছে বাহ্যিক কাজে। তো এই জন্য এখানে এখানে বেশি পরিমাণ তাপ দিতে হয়, যাতে আমাদের কি হয় যে এখানে কাজে কাজে আমাদের মূলত কাজের ব্যাপারটা ইম্পর্টেন্ট, কাজে যেতে আমাদের বেশি ব্যয় হয়। বা ব্যাপারটাকে আমি এভাবে বলতে পারি যে স্থির চাপ এবং স্থির আয়তনে মূলাপেক্ষিক তাপ বা স্থির চাপ এবং স্থির আয়তন দুইটা ব্যাপারটাই যদি চিন্তা করো, দুই ক্ষেত্রে যদি তুমি সমান পরিমাণ কাজ পেতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে স্থির চাপের ক্ষেত্রে বেশি শক্তি দিতে হবে বা বেশি তাপ শক্তি দিতে হবে। কেননা স্থির চাপের ক্ষেত্রে কিন্তু এখানে টোটালটা আছে, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ, টোটালটা আছে এটা সিপি এর ক্ষেত্রে। তো সিভি এর ক্ষেত্রে কি হয়ে থাকে? সিভি এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি ডিকিউ ইকুয়ালস টু ডিডব্লিউ হয়, সরি ডিকিউ ইকুয়ালস টু ডিইউ হয়ে থাকে। এর কারণটা কি? এখানে আমাদের আয়তন ডিভি ইকুয়ালস টু 0, কারণ আয়তনের পরিবর্তনটা শূন্য, স্থির এখানে আয়তন। তো সেই জন্য অ্যাকচুয়ালি যে পরিমাণ তাপ শক্তি প্রয়োগ করা টোটালটাই তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হচ্ছে, কিন্তু স্থির চাপের ক্ষেত্রে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োগ করা হয় সেটা দুইটা কাজে ব্যয় হয়, তাপমাত্রা বৃদ্ধিতে, বাহ্যিক কাজে। এই জন্য বলা হয় যে সিপি ইজ গ্রেটার দেন সিভি। আবার এই ইকুয়েশন থেকে বলতে পারো যে সিভি এর সাথে আর পরিমাণ যোগ করার কারণে আমরা সিভি পেয়েছি, তাহলে অবশ্যই সিপিটা বড় হবে। এটা তুমি একটু সাজিয়ে বলতে হবে। এবার আমরা একটু নেক্সটে যাই, একটা ম্যাথ। তো এই ম্যাথটা শুরু করার আগে একটা নতুন কনসেপ্ট আমরা জানতে হবে, যে গামা। গামা একটা কনস্ট্যান্ট, গামা কনস্ট্যান্টের ব্যাপারে জানতে হবে। তার আগে বলো এতটুকু পর্যন্ত যা যা পড়াইছি সেটা বোঝা গেছে কিনা। এখন একটা ব্যাপার দেখো, একটা জিনিস, তুমি ডিউ এর দুইটা সূত্র পাইছো। ফার্স্টলি ডিউ এর একটা সূত্র পাইছো, সেটা আমরা গত ক্লাসে শিখেছি, সেটা হচ্ছে আমাদের F/2 NR dt। আরেকটা সূত্র পাইছো এখন, সেটা হচ্ছে আমাদের N CV dt। এখন এই দুইটা তো সেম, তাই এই দুইটাকে সমান ধরতে পারি। তো আমরা বলতে পারি F/2 NR dt ইকুয়ালস টু N CV dt। তুমি এই N এবং এই N কাটা দাও, এই dt এবং এই dt কাটা দাও, তাহলে বলতে পারো যে CV ইকুয়ালস টু F/2R। এটা হচ্ছে সিভি এর একটা সূত্র। আরেকটা জিনিস তুমি বলতে পারো, সিপি এখন যদি বের করি, সিপি মানে হচ্ছে আমাদের সিভি প্লাস আর, সিভি মানে হচ্ছে F/2R। আর তুমি আরেকটা আর নাও, তুমি কমন টমন নাও, কি পাবো আলটিমেটলি? আলটিমেটলি যেটা পাওয়া যাবে সিভি ইকুয়ালস টু F/2 প্লাস 1 ইন্টু আর। তো এটা হচ্ছে সিপি এবং সিভি এই দুইটা সূত্র। এই দুইটা সূত্রের সাহায্যে আমরা খুব সহজে কি করতে পারি? সিপি এবং সিভি বের করে ফেলতে পারি। এখন আমাদের গামা সম্পর্কে জানতে হবে। ওকে, তার আগে আমি একটু হোল্ড করি, বলি তোমরা কি বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। আমি নেক্সট পেজে যাচ্ছি, গামা সম্পর্কে জানতে হবে। তো গামার টপিকটা শেষ হলেই এই জিনিসটা শেষ, তারপর রুদ্ধতাপের প্রক্রিয়া আমরা যাব, সেখানে কিছু আলোচনা আছে। একবার দেখো, রুদ্ধতাপের প্রক্রিয়া একবার শেষ হয়ে গেলে টপিক বেশি নাই আর।
এবার বলো এতটুকু পর্যন্ত যা যা পড়াইছি সেটা ক্লিয়ার কিনা। এখন আমরা গামা সম্পর্কে জানবো, গামা জিনিসটা কি। এত সময় সিপি সিপি পড়ছি, এই সিপি এবং সিপি এর অনুপাতটাকে গামা বলা হয়। আর কথাটা আবার বলি, এই সিপি এবং এই সিভি এর অনুপাতটাকেই বলা হয় গামা। তো আমরা যদি একটু লিখি, সিপি মানে আমরা কি বলছি, সিপি মানে ছিল f/2 প্লাস 1 টু আর, আর ডিভাইড বাই সিভি ছিল f/2r। এই আর কাটা দাও, তুমি বলতে পারো যে f/2 প্লাস 1 ডিভাইড বাই আমাদের বাই 2। আলটিমেটলি এটা হচ্ছে আমাদের গামায়ের সূত্রটা। এখন এই গামাটা এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে একরকম হয়ে থাকে, দ্বি পারমাণবিক ক্ষেত্রে একরকম, আর বহু পারমাণবিক হলে একরকম। প্রথমত এক পারমাণবিক গ্যাস, এক পারমাণবিক, এক পারমাণবিক গ্যাস হলে আমি স্বাধীনতা মাত্রা নিয়ে বলছিলাম তোমাকে, অবশ্যই মনে আছে। দেখো এক পারমাণবিক হলে কি হয়ে থাকে গামারটা একটু দেখো। তার আগে আমি জানতে চাই, যদি কোনো একটা গ্যাস এক পারমাণবিক হয়ে থাকে তার স্বাধীনতার মাত্রাটা কত, একটু কমেন্টে জানাও। এক পারমাণবিক গ্যাস হলে স্বাধীনতার মাত্রাটা কত? তাড়াতাড়ি বলো, আমি জানতে চাই কতটুকু তোমাদের মনে আছে, আমি একটু দেখতে যাচ্ছি। ফার্স্ট, তিন, ঠিক আছে। আছে তাহলে এখানে 3 হবে, তো 3/2 প্লাস 1 ডিভাইড বাই 3/2। 3/2 মানে কি, 3 এর অর্থে কত, 1.5, 1.5 প্লাস 1 ডিভাইড বাই 1.5, 1.5 প্লাস 1 দ্যাট মিনস 2.5, 2.5 ডিভাইড বাই 1.5। এটা একটু ক্যালকুলেশন করতে পারো, আরো সহজভাবে অনেক কিছু করা যায়। এটা যাই ক্যালকুলেশন করো না কেন, এইটা মান বের হবে 1.67, 1.66, এইরকম 1.66। এক পারমাণবিক হলে গামার মানটা 1.66 হয়ে থাকে। এখন দুই পারমাণবিক হলে গামার মানটা কিরকম হয়ে থাকে, তখন আমার স্বাধীনতার মাত্রা দ্বি পারমাণবিকের ওইটা বসাতে হবে, সেটা হচ্ছে আমাদের 5/2 প্লাস 1 ডিভাইড বাই 5/2। তো 5/2 মানে 2.5 প্লাস 1, তো 3.5 ডিভাইড বাই 2.5। এটা ক্যালকুলেশন করলে 1.40 আসবে। আর যদি তিন পারমাণবিক বা বহু, তিন বা তিনেরও বেশি হয়ে থাকে, তখন আমাদের এই গামার মানটা কত হয়ে থাকে, গামার মানটা তখন হয়ে থাকে কত, 6/2 মানে 3 প্লাস 1 ডিভাইড বাই আমাদের জাস্ট 3। তো এটা আমাদের 1.33 আসবে। তাহলে মাথায় রাখতে হবে, এক পারমাণবিক গ্যাস হলে গামার মানটা হচ্ছে 1.66, দ্বি পারমাণবিক হলে 1.40, তিন পারমাণবিক বা বহু পারমাণবিক হলে 1.33 হয়ে থাকবে। তবে 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 মাথায় রাখতে হবে,
কার্বন ডাইঅক্সাইড এখানেও ব্যতিক্রম, কার্বন ডাইঅক্সাইড গামার মানটা কিন্তু 1.40 হবে, কারণ এক স্ট্রাকচারটা দ্বি পারমাণবিকের মতো। ওকে, ফাইন। এখন আমরা ম্যাথে যাবো, একটাই ম্যাথ করবো এখান থেকে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য স্থির আয়তনে মূল আপেক্ষিক তাপ ও স্থির চাপে মূল আপেক্ষিক তাপ নির্ণয় করো। গামায়ের মানটা 1.33। এখানে এই ব্যাপারটা কেন ঘটছে যে গামায়ের মানটা 1.33, কার্বন ডাইঅক্সাইড আমরা বলছি ব্যতিক্রম, এর রিজনটা হচ্ছে যদি কখনো কোয়েশ্চনে তোমাদের কাছে কার্বন ডাইঅক্সাইড বলে দেয় আর গামার মানটা যদি কোয়েশ্চনে না দেয় 1.40 বসাতে হবে, যদি কোয়েশ্চেন স্পেসিফিক ভাবে বলে দেয় তাহলে ওইটাই ইউজ করতে হবে। দ্যাটস দ্য সলিউশন। আমরা সিপিটা যদি ইউজ করি, আচ্ছা এই গামার মানটা দরকার না, আমরা স্বাধীনতা মাত্রা দিয়ে ইউজ করতে পারি। তো সিপি ইকুয়ালস টু কি, সিপি মানে হচ্ছে f/2+1। সো এখানে 1.33 দিয়ে বহু পারমাণবিক আমাদের বলে দিছে, তো আমরা ওইটা ইউজ করবো। তো 6/2, যদি বলে না দিও তাহলে 1.40 ধরে নিতে হতো। তো 6/2+1, 6/2 মানে হচ্ছে 3, তো 3+1 মানে 4 আসতো। ঠিক আছে। আচ্ছা সিপি এবং সিবি এগুলো একক কি, এগুলা একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। এর রিজনটা হচ্ছে আমরা সিপি বা সিভি সি সেটা কি ছিল, কিউ ডিভাইড বাই এন ডেলটি। তো কিউ এর একক জুল, এটা হচ্ছে মোল, আর এইটা হচ্ছে আমাদের কেলভিন, এই জন্য জুল পার মোল পার কেলভিন। 3+1 4, ঠিক আছে। আর সিভিটা কি, সিভিটা হচ্ছে f/2। তো এই f/2 মানে হচ্ছে 6/2 মানে হচ্ছে 3 জুল পার মোল পার কেলভিন। এখন এইটা সলভ হয়ে গেল, এটা কি বোঝা গেছে কিনা? আচ্ছা ঠিক আছে। লাস্ট একটা জিনিস আমি ভুলে গেছিলাম এটার কথা, এইটা দেখো। গামায়ের মাধ্যমে আমরা সিপি এবং সিভি, গামায়ের মাধ্যমে সিপি ও সিভি, এইটা কিভাবে প্রকাশ করতে এটা একটু জানতে হবে। তো এই দুইটা সূত্র, এই সূত্রটা আমি বলে দিই, কোনো কিছু বাদ রাখবো কেন। তো দেখো, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর আমরা শিখছি উভয় পক্ষকে সিপি দিয়ে ভাগ করে ফেলো, উভয় পক্ষকে সিপি দিয়ে ভাগ করে ফেলো। তো সিবি বাই সিভি মানে হচ্ছে 1 মাইনাস সিভি বাই সিপি, এটা হচ্ছে সিপি বাই সিভি মানে হচ্ছে গামা, এখানে যে জিনিসটা জাস্ট উল্টা আছে, তাহলে এটা 1/গামা ইকুয়ালস টু আর ডিভাইড বাই সিবি। এখন এই জিনিসটাকে বলতে পারো যে গামা টু গামা -1, তাহলে এখানে কি থাকলো, ইকুয়ালস টু আর বাই সিবি। এইখানে উভয় পক্ষে তুমি কি উল্টাই ফেলো, জাস্ট উভয় পক্ষে যে উল্টাই ফেললে সিবি ডিভাইড বাই আর ইকুয়ালস টু গামা ডিভাইড বাই গামা -1, তাহলে আমরা বলতে পারি যে সিবি ইকুয়ালস টু গামা আর ডিভাইড বাই গামা -1। এইটা হচ্ছে সিবি কে গামার মাধ্যমে প্রকাশ। এখন সিপিটা যদি তুমি প্রকাশ করো, সিপিটা সহজেই বের করা যায়। সিপিটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি, সিভি প্লাস আর, তাহলে গামা আর ডিভাইড বাই গামা -1 প্লাস আর। তো এই জিনিসটা টোটালটা গুণ হবে ওই রকম ব্যাপারটা। তো গামা আর প্লাস গামা আর -1। আচ্ছা এই পদ্ধতি না করে আরেকটা সহজ প্রসেস বলি, এখানে একটা কমপ্লেক্স একটা মানে ইকুয়েশন, এটা মাথার উপর দিয়ে অনেকে যেতে পারে, তারও সহজভাবে আমি বলি। তো এটার জন্য নতুন আরেকটা পেজ একটু নিয়ে নিই সিবিটা বের করার জন্য। তো আমরা শিখছি সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। আগের বার উভয় পক্ষকে সিপি দিয়ে ভাগ করছি, এবার সিভি দিয়ে ভাগ করব। তাহলে সিপি বাই সিভি মাইনাস সিভি বাই সিভি ইকুয়ালস টু আর বাই সিভি। উইট, একটা জিনিস মিস্টেক করছি, সেটা হচ্ছে আমরা সিপি এর সূত্র বের করছি আর লিখছি সিপি দিয়েই তো ভাগ করছি, রাইট? এটা সিপি সিপি
সিপিআই সূত্র বের করছি, এখন আমরা সিপিআই সূত্রটা বের করব। সিপিআই সূত্রটা জন্য ভাগ করলাম, তো সিবি সিবি কাটা, সিপি বাই সি ওয়ান হচ্ছে গামা, তো গামা মাইনাস ওয়ান ইকোয়ালস টু আমাদের আর বাই সিপি। তো আমরা বলতে পারি যে সিপি ইকোয়ালস টু আর ডিভাইড বাই গামা মাইনাস ওয়ান। সিপি এবং সিবি এর দুইটা সূত্রই আমি বের করে দিলাম। এখন বলো এটা কি বোঝা গেছে কিনা। এবার আমরা মূলত মূল চ্যালেঞ্জিং ব্যাপারে গেছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় মানে হচ্ছে, রুদ্ধ মানে বদ্ধ, অর্থাৎ যে তাপগতিক প্রক্রিয়া আমাদের তাপটা আমাদের বদ্ধ বা কনস্ট্যান্ট বা স্থির থাকে তাকেই রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ এখানে তাপের কোনো আদান প্রদান হবে না, অর্থাৎ এখানে কিউটা কনস্ট্যান্ট। এখন যে কিউটা কনস্ট্যান্ট হয় তাহলে আমাদের ডিকিউটা কি, তাপের পরিবর্তনটা কি, শূন্য হবে। ওকে, তাহলে এখানে যদি ক্লোসিয়াসের বিভেদীয় অবস্থা দেখি, আমরা জানি যে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। যেখানে এখানে ডিকিউটাই জিরো, তাই এখানে এই ইকুয়েশনটা এখানে দাঁড়াবে ডিইউ ইকুয়ালস টু মাইনাস ডিডাব্লিউ। এটা হচ্ছে মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের ক্লোসিয়াসের বিবৃতির অবস্থা। এবার যে জিনিসটা বুঝতে হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্রগুলো কি। দেখো ভাই, টিপিভি সম্পর্কে আমরা বলছিলাম, টিপিভি এইগুলো হচ্ছে তাপগতি চলরাশি। তো এইগুলোর মধ্যে একটা স্থির থাকলে অপর দুইটার মধ্যে সম্পর্ক হয়, কিন্তু এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে এই তিনটাই তো আমাদের ভ্যারিয়েবল, তিনটার মধ্যে কোনটাই স্থির না। তাই আমাদের যে জিনিসটা করতে হবে, তিনটারই একে অপরের মধ্যে সম্পর্ক বের করতে হবে। একে অপরের মধ্যে সম্পর্ক বের করার ক্ষেত্রে এইখানে কি হয়ে যায়, তিনটা সূত্র বের হয়। তো সেইগুলোই আমাদের বুঝতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে এইগুলা প্রমাণ আছে, কিন্তু এই প্রমাণটা যে দেখাই আমাদের 4 পেজ লাগবে, তো এই জন্য প্রমাণটা না দেখাই, দরকার নাই, জাস্ট দেখো। ফার্স্ট ইজ পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তারপর আমাদের আছে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু কন্টেন্ট। তারপর আমাদের টি ভি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো এইটার সূত্রটা কি, এটা হচ্ছে আমাদের v1 v1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু v2 v2 টু দি পাওয়ার গামা। তবে এইটা হচ্ছে আমাদের v1 v1 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু t2 v2 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। আর এইটা হচ্ছে আমাদের p1 p1 টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু t2 v2 টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা। এই তিনটাই হচ্ছে কি, এই তিনটাই হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র। এই তিনটাই হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র। তো এইগুলো দিয়ে আমাদের ম্যাথ সলভ করতে হবে। এটা কি বুঝছো কিনা বলো। এটা কি ক্লিয়ার কি, এটা ক্লিয়ার কিনা জানো। এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্রিয়া কৌশল, বাট তার আগে এই গ্রাফটা দেখো, রুদ্ধতাপ প্রক্রিয়ার গ্রাফ ভি বনাম পি। এখানে মেইন ইকুয়েশনটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে মেইন ইকুয়েশন, এইটাই মূলত মেন আছে রুদ্ধতাপীয়। বাকিগুলা এইটাকে কাস্টমাইজ করে বাকি দুইটা আসছে, এই দুইটা, এই প্রথম ইকুয়েশনকে কাস্টমাইজ করে বাকি দুইটা আসছে। তো এইটা ইকুয়েশনটা কি, বেসিক্যালি এইটা হচ্ছে পি ইজ প্রপোর্শনাল টু 1 বাই ভি টু দি পাওয়ার গামা। মানে একটা পাওয়ার আছে, ওই পাওয়ার এর জন্য এটা ব্যস্তানুপাতিক হবেই, বাট পাওয়ারের জন্য এটা একটু খাড়া হয়ে যাবে, একটু খাড়া হলে এইরকম হয়ে যাবে।
এটা শুয়ে থাকবে না, একটু হেলিয়ে থাকবে। তো এটা হচ্ছে গ্রাফ। সো এখন এটা ক্রিয়া কৌশলটা দেখো। রুদ্ধতাপ প্রক্রিয়া ক্রিয়া কৌশল। সো একটা আমি সিস্টেম নিলাম, এটা একটা সিলিন্ডার, এটা হচ্ছে তার পিস্টন, এখানে অনেকগুলো গ্যাসের অণু আছে। সো বেসিক্যালি কি হয়, আমরা তাপ শক্তি প্রয়োগ তাপ শক্তি দিই, যার কারণে অভ্যন্তরীণ শক্তি বা তাপমাত্রা বাড়ে, কাজ হয়। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া হলে যেটা হচ্ছে শর্ত, টিকিউটা 0, মানে হচ্ছে এখানে তাপের আদান প্রদান হতে পারবে না, মানে ভেতরের তাপ বাইরে প্রবেশ করতে পারবে না, আর বাইরের তাপ ভেতরে প্রবেশ করতে পারবে না। এটা হচ্ছে ব্যাপার। ওকে, ভেতরের তাপ বাইরে প্রবেশ করতে পারবে না, বাইরের তাপটা ভেতরে প্রবেশ করতে পারবে না, এটা হচ্ছে মেইন কথা। তাহলে এইখানে যেটা হচ্ছে কথা বা চ্যালেঞ্জিং ব্যাপারটা হচ্ছে রুদ্ধতাপীয় হতে হবে। বাট এইখানে রুদ্ধতাপীয় হয়েছে তো কি হয়েছে, তাপমাত্রা চেঞ্জ হইবে, এখানে কাজ হবে। বাট আমরা তাপ না দিলে তাপমাত্রা চেঞ্জ কিভাবে হবে ভাই? তাপ দিলে তাপমাত্রা চেঞ্জ কিভাবে হবে, সেটা হচ্ছে কথা। তো এটার জন্য যে জিনিসটা আমরা মাথায় আসলো, সলভটা যেটা হলো সেটা হচ্ছে আমরা কি করলাম। এখন দেখো বর্তমানে একটা অবস্থা আছে, আমরা তাপ দিচ্ছি না, তো এই গ্যাসে অণুগুলো এভাবে আছে, তাদের মধ্যে এটা ছোটাছুটি আছে, এই ছোটাছুটির কারণে তাদের একটা গতিশক্তি আছে। এখন আমি কি করলাম, তাপমাত্রা আমি বাড়াতে চাই, তাপমাত্রা আমি বাড়াতে চাই। তো তাপমাত্রা বাড়ানোর জন্য আমি যে জিনিসটা করলাম সেটা হচ্ছে যে এই যে পিস্টনটাকে আমি এই দিকে মুভ করলাম, বা আমি বলতে পারো আয়তনটা আমি কমাই দিলাম। আয়তন কমাইলে কি হবে, এগুলা আরো কাছাকাছি চলে যাবে, এগুলা এগুলা আরো কাছাকাছি চলে যাবে, কাছাকাছি চলে যাবে এগুলা। তো কাছাকাছি চলে গেলে এদের মধ্যে সংঘর্ষটা হবে, আর সংঘর্ষ হলে তাপমাত্রা বাড়বে। ওকে, তো সেম জিনিসটা তুমি এখানে তাপমাত্রা বাড়ানো কমানোর ক্ষেত্রে সেম জিনিসটাই হবে। এখন কাছাকাছি চলে আসছে, তুমি এই পিস্টনটা বাড়াই দাও, মানে আয়তনটা বাড়াই দাও, তাহলে এইগুলা তুমি এখন দূরে নিয়ে যাও, তাহলেও কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে। এখন একটা ব্যাপার আছে, সর্বপ্রথম কথা, এটা এমনি এমনি করলে হবে না, চারপাশে একটা তাপ পরিবাহী, চারপাশে একটা তাপ পরিবাহী পর্দা দিতে হবে। কি বলতেছি, তাপ অপরিবাহী, সরি, তাপ অপরিবাহী পর্দা। এটা হচ্ছে এমন এক পর্দা যার কারণে ভেতরের তাপ বাইরে প্রবেশ করতে পারবে না, বাইরের তাপ ভেতরে প্রবেশ করতে পারবে না। এই যে ঘটনাটা ঘটাবো এইটা কিন্তু যতই আমি তাপ অপরিবাহী পর্দা লাগাই না কেন, তাপের আদান প্রদানটা একটু হয়েই যায়। এই জন্য আমরা জিনিসটা করা হয়, এই পিস্টনটা খুব তাড়াতাড়ি মুভ করতে হয়, মানে খুব তাড়াতাড়ি এটা আমাদের ভলিউমটা বাড়াতে হয় বা কমাতে হয়, প্রসারণ করতে হয় বা সংকুচন করতে হয়, এটা খুব তাড়াতাড়ি, তাড়াতাড়ি বা দ্রুত। এই ধরনের শব্দ যদি আমরা কোয়েশ্চেনে দেখি, বুঝে নিতে হবে আমাদের রুদ্ধতাপের প্রক্রিয়ার কথা বলা হয়েছে, তাড়াতাড়ি বা দ্রুত, এই ধরনের এইগুলো যদি থাকে কোয়েশ্চেন, তাহলে বুঝে নিতে হবে আমাদের রুদ্ধতাপের প্রক্রিয়ার কথা বোঝানো হয়েছে। আমার লেখা যদিও বাজে, তবুও আমি যা বুঝলাম আসলে আইআইটি গুলিস্তানের ভাই থেকে ভালো। একসময় উনি আমার টিচার ছিলেন, অ্যাডমিশনে পড়ছি, বাট উনি 24 ব্যাচে 12 বেস্টারই ড্রিম স্বপ্ন নষ্ট করে দিয়েছেন। কারণ কারা খুশি হয়েছে এই অটো পাস দেওয়ায় বা বাকি পরীক্ষা না হওয়াতে, তারাই খুশি হয়েছে যা পড়াশোনার নামের কাছেও নাই, এটা জানে যে পরীক্ষা হলে ফেল করবে। এটা সত্যি কথা, গায়ে লাগতেই পারে। নেক্সট টপিক, ঢালের তুলনা। ঢালের তুলনাটা কেন করব, সেটা হচ্ছে একটা খননের প্রশ্ন আসতে পারে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল সমস্যা প্রক্রিয়ার ঢাল অপেক্ষা গামা গুণ খারাপ, এটা ব্যাখ্যা করো। তো এইটার জন্য এটা খননের জন্য আসে, তো এই খননের জন্য আমরা এটা একটু বুঝবো। তো দেখো, আমাকে কেউ বলতে পারবা যদি কোথাও বক্ররেখা থাকে, বক্ররেখা থাকলে আমরা সেটা ঢাল কিভাবে বের করি? আমাকে কেউ কি কমেন্টে বলতে পারবো বক্ররেখার ঢাল আমরা কিভাবে বের করি? কেউ কি বলতে পারবেন?
না জানলে সমস্যা নেই, সেটা বলো। না জানলে কোনো লজ্জার কোনো ব্যাপার না, এটা বলো। কেউ নেই? কেউ পারে না? কেউ যায় না? দেখো, যদি কোনো একটা রেখা সরল রেখা হয়, সরল রেখা হলে আমরা কোটিদের অন্তর বাই ভুজদের অন্তর এটা করে ফেলি। এই যে ঢালটা কি ছিল, ওই ক্ষেত্রে ছিল আমাদের যে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, মানে কোটিদের অন্তর ডিভাইড ভুজদের অন্তর, এটা সরল রেখা হলে। এটা যদি একটা বক্ররেখা হয়, বক্ররেখা হলে ঢালটা নির্ণয় উপায়টা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা আমাদের x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। এটা ঢাল m হচ্ছে আমাদের dy বাই dx। এটা বলার কারণটা হচ্ছে যে আমাদের সমষ্ণ আর রুদ্ধতাপীয় দুইটাই হচ্ছে আমাদের বক্ররেখা, তাই আমাদের ঢাল বের করতে হবে বা এই ডিফারেন্সিয়েশন করতে হবে। তারপর আমি প্রথমত সমষ্ণ দিয়ে শুরু করি। সমষ্ণের ক্ষেত্রে বেসিক ইকুয়েশনটা হচ্ছে পিভি ইকুয়ালস টু কে। তো উভয় পক্ষে তুমি কি ডিফারেন্সিয়েশন করবা কিসের সাপেক্ষে? আয়তনের সাপেক্ষে। কিসের সাপেক্ষে? আয়তনের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা। তো ডি ডিভি অফ পিভি ইকুয়ালস টু ডি ডিভি অফ কে। এবার তুমি যদি করো এখানে, এটাতে কোন ফর্মুলা? এটা হচ্ছে ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ইউবি ফর্মুলাটা কি ছিল একটু যদি মেমোরাইজ করো, যে ডিডিএক্স অফ ইউভি। ইউভি ফর্মুলা ছিল প্রথমত ইউ, তারপর ডিভি বাই ডিএক্স, তারপর এখানে ভি রেখে আমাদের ইউ বাই ডিএক্স, এইরকম ইউভি ফর্মুলাটা ছিল। তো আমরা ডি, প্রথমত আমরা পিটা যদি রাখি, পিটা রাখলে ডিভি বাই ডিভি প্লাস ভিটা রাখলে ডিপি বাই ডিভি। আচ্ছা, এটা উচ্চারণটা আমরা করতেছি ডিপি বাই ডিভি, বা এটা উচ্চারণ হচ্ছে ডি ডিভি অফ পি। এটা উচ্চারণটা কি? ডি ডিভি অফ পি। তো ইকুয়ালস টু এই পাশে কি হবে? এই পাশে যেটা হবে সেটা হচ্ছে, দেখো, যদি সবসময় মাথায় রাখবা কোনো একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু জিরো। কোনো একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন সবসময় জিরো হয়ে থাকে, তাই এটা জিরো। তো আমাদের ডিভি ডিভি কাটা যায়, তাহলে আমরা এবার বলতে পারি যে পি প্লাস ডিপি ওভার ডিভি, অবভিয়াসলি সামনে একটা ভি ছিল, এটার সমান সমান ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা বলতে পারি যে ভি ইন্টু ডিপি বাই ডিভি ইকুয়ালস টু মাইনাস পি, বা আমাদের ডিপি ডিপি বাই ডিভি ইকুয়ালস টু মাইনাস পি বাই ভি। এইটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া যদি হয়। এটা কি? এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ঢাল। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ঢাল। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ঢালটা যে চিন্তা করো, রুদ্ধতাপীয়, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া হলে কি হয়ে থাকে? তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বের করি, তো বেসিক ইকুয়েশনটা হচ্ছে পি বিরোধী পর গামা, এটা সমান সমান কনস্ট্যান্ট হয়ে থাকে। উভয় পক্ষে ডিভি এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করব। তো হচ্ছে পি বিরোধী পর গামা ইকুয়ালস টু ডি ডিভি অফ ইউবি ফর্মুলা এগেইন অ্যাপ্লাই করতে হবে। তাহলে পি টু ডি বি টু দি পাওয়ার গামা ডিভাইড বাই ডিভি প্লাস বি টু দি পাওয়ার গামা ডিপি বাই ডিভি। এইটা সমান সমান জিরো, কারণ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন অলওয়েজ জিরো হয়ে থাকে। ইকুয়ালস টু পি ইন্টু এইটার ডিফারেন্সিয়েশন কি হবে? ডি ভি টু দি পাওয়ার গামা বাই ডিভি। এইটার জন্য একটা সূত্র দেয়, এটা হচ্ছে আমাদের ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এখানে গামা আছে, তো গামাটা সামনে আসবে, তারপর বি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার গামা টু ডিপি বাই ডিভি ইকুয়ালস টু জিরো। তো আমরা এখন যেটা করতে পারি, নেক্সট পেজে যাই। তো থাকলো যে বি টু দি পাওয়ার গামা টু ডিপি বাই ডিভি সমান সমান মাইনাস গামা, তারপর কি পি
ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। আলটিমেটলি তখন আমরা কি বলতে পারি যে ডিপি ওভার ডিভি ইকুয়ালস টু মাইনাস গামা পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ডিভাইড বাই ভি। এখন ব্যাপারটা এরকম দেখো, যেমন দেখো এক্স টু দি পাওয়ার এ, একটা সূত্র পারো, সূচক লগাই দাম এক্স টু দি পাওয়ার এ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার বি, মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এটা লিখতে পারি। এই ব্যাপারটা এখানে অ্যাপ্লাই করা যায়। এখানে অ্যাপ্লাই করলে আমরা পাবো ডিপি বাই ডিভি ইকুয়ালস টু মাইনাস গামা পি পি টু দি পাওয়ার সরি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। আচ্ছা, এটা এখানে গামা ছিল, সরি গামাটা দিইনি, মাইনাস একটা গামা, গামা 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 কাটা দাও, ভি ইনভার্স ওয়ান। তো ভি ইনভার্স ওয়ান মানে কি? ভি ইনভার্স ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই ভি। তো সেটাই আমি অ্যাপ্লাই করি। তো সাজিয়ে একসাথে দেখি, সেটা হচ্ছে ডিপি বাই ডিভি গোস টু গামা ইন্টু মাইনাস পি বাই ভি। এখন একটা কমন জিনিস একটু খেয়াল করো, আমরা সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে ঢালটা ছিল মাইনাস পি বাই ভি এইটা, আর রুদ্ধতাপের প্রক্রিয়ার ক্ষেত্রে মাইনাস পি বাই ভিটা আছে, কিন্তু এটার সাথে একটা গামা গুণ আছে। এই জন্যই বলা হয়ে থাকে রুদ্ধতাপের প্রক্রিয়ার ঢাল সমস্যা প্রক্রিয়ার ঢাল অপেক্ষা গামা গুণ খারাপ। তো এইটার এই কথাটা কি এখন বোঝা গেছে বা এখন কি ক্লিয়ার আছো? আচ্ছা নেক্সট, আমরা একটু কৃতকাজ, রুদ্ধতাপ প্রক্রিয়া কৃতকাজ, এটা প্রমাণ করে একটু দেখেই ফেলি, একটু তাড়াতাড়ি যাবে এখানে। কারণ এইটা রুদ্ধতাপ প্রক্রিয়া কৃতকাজ করলে আমি বলবো চ্যালেঞ্জটা শেষ, তারপর জাস্ট 10 মিনিট লাগবে সবকিছু শেষ করতে, ক্লাসটা শেষ করতে। অ্যাকচুয়ালি 10টা 10-এর ভেতরে ক্লাসটা শেষ হয়ে যাবে আমি আশা করি। তো এখানে আমরা ইন্টিগ্রেশন করতে হবে। সো ইন্টিগ্রেশন করার রিজনটা হচ্ছে এখানেও কিন্তু পরিবর্তনশীল বলটা আছে। সো ডিডাব্লিউ বা পিডিভি এখানে থাকবে পিডিভি। সো এখানেও একটা কি আছে, লিমিট আছে। আগে আয়তন ভি ওয়ান ছিল, এখন আয়তনটা কি হয়ে গেছে, ভি টু হয়ে গেছে। তো এইখানে যেটা আমরা সর্বোত্তম কাজ সেটা দেখো, আমরা জানি পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা হচ্ছে এই মানে এই রুদ্ধতাপ প্রক্রিয়াতে এটা হচ্ছে বেসিক ইকুয়েশন। তো আমরা পি সমান বলতে পারি কে ডিভাইড বাই ভি টু দি পাওয়ার গামা, ওইটাই এখানে অ্যাপ্লাই করবে। ইন্টিগ্রেশন অফ ভি ওয়ান টু ভি টু কে ডিভাইড বাই ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিভি। ওকে ফাইন, ভেরি কুল। তো এইটা আমরা প্রাইমারিলি এটা দিতে পারি। প্রচুর গরম। ক্লাস কয়জন করতেছে? আচ্ছা একটু হট, আমি পানি খেয়ে
এবার দেখো খুব ভালোভাবে বুঝতে হবে, আমি নেক্সটে যাচ্ছি। ওয়েট করানোর জন্য দুঃখিত। এখন কে এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা কি হয়ে থাকে, ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম 1 v2। তো কি বলতে হবে 1/v² টু ডিবি। এই যে 1/v² ডিবি, এইটাকে একটু 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 কি বলতে পারি করে ভি দিই। আচ্ছা, close to k into integration of v1 to v2। তো গামাকে মাইনাস গামা টু ডিবি বললাম। এই জিনিসটাকে কি বলতে পারো, এটা এই সূত্র না যে x টু ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়ালস টু n x টু দি পাওয়ার n মাইনাস 1, এই সূত্রটা কিন্তু হয়ে যাচ্ছে, ওইটা আমাদের এখানে অ্যাপ্লাই করে ফেলতে হবে এইখানে। তো আচ্ছা, এটা ddx না, আমি তো সরি আমি ডিফারেন্সিয়েশনের সূত্র ইন্টিগ্রেশন এখানে অ্যাপ্লাই করছি। তো ইন্টিগ্রেশনের বেসিক সূত্রটা কি, বেসিক সূত্রটা দেখো ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n মানে হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1, ওইটা এখানে অ্যাপ্লাই করতে হবে। এ ইন্টিগ্রেশন অফ v1 টু v2, এখানে v টু দি পাওয়ার মাইনাস v টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 ডিভাইড বাই মাইনাস গামা প্লাস 1, লিমিটটা এখানে বসিয়ে দিই 1v2 হয়ে গেল। এখন এখন তো আমরা এখানে মানে ইন্টিগ্রেশন করে ফেলছি, তো লিমিটের কি কোনো দরকার আছে বা ইন্টিগ্রেশন চিহ্নের দরকার আছে? নাই, তো দরকার নাই, এগুলো মুছে দিলাম। ওকে ফাইন। এবার নেক্সটলি আমরা যেটা করতে পারি, এই গামা মাইনাস গামা প্লাস এটাকে সাজিয়ে 1 মাইনাস গামা বলতে পারি। এই 1 মাইনাস গামাটা কে এর নিচে নিয়ে নিলাম, তো কে এর নিচে আনা যাক। তো সমান সমান কে ডিভাইড বাই 1 মাইনাস গামা এনে ফেললাম। আর এটা থাকলো যে আমাদের এটা এখানে অ্যাপ্লাই করে ফেলি সরাসরি, যে v2 1 মাইনাস গামা মাইনাস v1 1 মাইনাস গামা, এটা হচ্ছে লিমিটটা অ্যাপ্লাই করার পরের অবস্থা। এখন এই কেটাকে একটু ভেতরে নিয়ে নেব, তাহলে 1/1 মাইনাস গামা কে v টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইকুয়ালস টু মাইনাস মাইনাস কে v1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। এইটা এখন তুমি একটা ব্যাপার জানো, pv ইকুয়ালস টু কে, এটা জানো, এটা হচ্ছে সমস্ত প্রক্রিয়া ক্ষেত্রে সূত্রটা আমরা অ্যাপ্লাই করছিলাম যে pv ইকুয়ালস টু কে। তাহলে এইখানে p1 v1 ইকুয়ালস টু কে আমরা বলতে পারি, আবার p2 v2 ইকুয়ালস টু কে। যাই করো না কেন এখানে সবসময় কনস্ট্যান্ট হয়, এটাই হচ্ছে বেসিক রুলস। চাপ আয়তন যাই চেঞ্জ করো না কেন এখানে এদের গুণফলটা অবশ্যই কনস্ট্যান্ট থাকবে। তো আমরা এখানে যেটা বলতে পারি 1/1 মাইনাস গামা, তো p2 v2 আবার v টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস p1 v1 আবার v1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। তো এটা এইখানে সূচক ও লগারিদমের ফর্মুলা, এইখানে সূচক ও লগারিদমের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তো ফর্মুলাটা অ্যাপ্লাই করলে যে 1/1 মাইনাস গামা ইন্টু পি টু ভি টু দি পাওয়ার, যে এইখানে কি থাকতেছে, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে ফার্স্টলি আমাদের এখানে ফোকাস করতে হবে প্রক্রিয়া আছে রুদ্ধতাপীয়। তো রুদ্ধতাপীয়তে যেটা হয় যে পি ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, তাহলে p1 v1 টু দি গামা সমান কনস্ট্যান্ট, p2 v2 টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। তো গামা, এখানে তো গামা আছে, তো গামা প্লাস 1 মাইনাস গামা মাইনাস p1 ইন্টু v1 টু দি পাওয়ার গামা প্লাস 1 গামা, গামা গামা কাটা, গামা গামা কাটা। তো যেটা এখন থাকবে সেটা হচ্ছে আমাদের 1/1 মাইনাস গামা ইন্টু p2 v2 মাইনাস p1 v1। এটা একটু কমপ্লেক্স আছে, একটু ফোকাস করতে হবে, একটু মনোযোগ দিতে হবে। হাত পা পুরো এইবার একটু খেয়াল করো, এবার জিনিসটা একটু দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের তোমরা যে জিনিসটা জানো যে পিভি ইকুয়ালস টু এনআরটি, তাহলে তুমি বলতে পারো p1 v1 ইকুয়ালস টু এনআর, আর কনস্ট্যান্ট এগুলো কোনো চেঞ্জ হয় না, বাট তাপমাত্রা তো ভ্যারিয়েবল, তো nRT1। ঠিক তেমনি p2 v2 ইকুয়ালস টু nR p2 বলা যায়। তো সেই জিনিসটা এখানে অ্যাপ্লাই করি 1/1 মাইনাস গামা ইন্টু
nrt2 মাইনাস nrt1। তো এই nr কমন নাও, ফাইনালি আমরা কি দেওয়া সূত্রটা পাবো, nr ডিভাইডেড 1 মাইনাস গামা টু t2 মাইনাস 1। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের কৃতকাজের সূত্র। এটা কি, এটাই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের সূত্রটা। এটা ক্লিয়ার কিনা আমাকে জানাও। এটা ক্লিয়ার আছে, জানাবেন। এবার আমরা নেক্সটে যাই। দেখো ইকুয়েশনটা, প্রমাণ তাপমাত্রা যাবে কোনো গ্যাসকে রুদ্ধতাপ প্রক্রিয়া 2.5 গুণ আয়তনে প্রসারিত করা হলে চূড়ান্ত চাপটা কত হবে। তো এটার জন্য আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করবো সরাসরি, তো p1 v1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু p2 v টু দি পাওয়ার গামা। তো আমরা চূড়ান্ত চাপটা বের করতে হবে, চূড়ান্ত চাপ p2টা বের করতে হবে। তো p2 সমান আমরা বলতে পারি যে v1 v2 বাই v1। তো v2 বাই v1 এটা একসাথে কম্বাইন হোল টু দি পাওয়ার গামা টু p1। তো ব্যাপারটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা। প্রমাণ তাপমাত্রা বলতে কি বোঝায়, ধরে বলতেই হবে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আর চাপ মানে কি, এই চাপটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার প্রেসার। ওকে, 2.5 গুণ আয়তন প্রসারিত করা হয়েছে, মানে v1টা যদি হয় আমাদের v2টা হচ্ছে আগেরটা 2.5 গুণ আছে। ওকে, এখন আমরা এসব বসাই 2.5 v ডিভাইড বাই v টু 1 অ্যাটমসফিয়ার। এখন কথা হচ্ছে গামার মানটা কত ভাই, গামার মানটা তো কোয়েশন দেওয়া নাই। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, জীবনে যদি কোয়েশনে কোনোদিন গামার মানটা দেওয়া না থাকে তাহলে ধরে নিতে হবে আমরা একটা আমাদের স্বাভাবিক পরিবেশের মধ্যে বা স্বাভাবিক পরিবেশের মধ্যে আমরা এই তাপগতিক প্রক্রিয়াটা চালানো হচ্ছে। স্বাভাবিক পরিবেশে যদি তাপগতিক প্রক্রিয়াটা চালানো হয় তখন কি ঘটে থাকে, তখন যে জিনিসটা ঘটে থাকে সেটা হচ্ছে যে এইখানে স্বাভাবিক পরিবেশে যদি তাপগতিক প্রক্রিয়াটা চালানো হয় তাহলে যেটা ঘটে থাকবে, তো সেইটা হচ্ছে এখানে আমরা মানে স্বাভাবিক পরিবেশে আমাদের দ্বিপারমাণবিক গ্যাসগুলো থাকে। তো এই জন্য গামার মানটা 1.4 ধরে নিতে হবে। ভিভি কাটো, আর গামার মানটা কত, 1.421। এটা ক্যালকুলেশন করলে আমরা আনসারটা পেয়ে যাব। কিন্তু কেউ কি আছেন এটা ক্যালকুলেশন করে আমাকে জানাবেন, কেউ কি আছেন, পাস করতেছেন এমন? সম্ভবত এখন আর ক্লাসে প্রথম দিকে সবাই সিরিয়াস থাকে, বাট পরে কোনো সবাই সিরিয়াস। আপনারা যেমন ঠেকা পড়ে না ক্লাস করার জন্য, আমরা ঠেকা পড়ে না আপনাদের ক্লাস নেওয়ার জন্য।
বাট ভালো কিছু করতে চাইছিলাম। এইটা করে নেবেন একটু, এটা আমি বলবো না, যতই হোক এটা এটিএম, অ্যাটমসফিয়ার এককে চলে আসবে। বাট আপনারা ট্রাই করবেন পে স্কেল নিতে। পে স্কেলটা হচ্ছে এসে একক, এটা মাথায় রাখবেন। 1 অ্যাটমসফিয়ার ইকুয়ালস টু 101 25 নেক্সট, 27°C তাপমাত্রা কোন নির্দিষ্ট গ্যাস হঠাৎ প্রসারিত হয় দ্বিগুণ আয়তন লাভ করে, চূড়ান্ত তাপমাত্রাটা কত? তো টেম্পারেচারটা হচ্ছে 27°C তাপমাত্রায়, তো T1 হচ্ছে এটা। 27°C মানে কত কেলভিন, 73 যোগ করেন জাস্ট, হঠাৎ প্রসার দ্বিগুণ হয়েছে। আচ্ছা, V1টা যদি হয় আমাদের V, আর V2টা আমাদের 2V ধরে নিতে হবে। আচ্ছা, এটা হবে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V2 টু দি গামা মাইনাস 1। কত কেউ নেই, আমি ক্যালকুলেশন করতেছি। তো দেখো এখন T2টা বের করতে হবে, তাহলে এটা হবে V2 বাই V1 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 টু T1। ওকে ফাইন। 2V বাই V হোল টু দি পাওয়ার, এখানে গামার মানটা বলেছে 1.40, 1.40 ইন্টু 300। এটা একটু ক্যালকুলেশন করে ফেলবা, যা পাবা তত আনসার এটা ক্যালকুলেশনে চলে আসবে। এইটা করতে পারো, এই জিনিসটা আমি এইচ ডাব্লিউ দিয়ে দিচ্ছি। এটা কি থাকবে, এটা এইচ ডাব্লিউ থাকবে। সমচাপ প্রক্রিয়া, তো সমচাপ প্রক্রিয়া বলতে বোঝানো হয় যে তাপগতীয় প্রক্রিয়া আমাদের চারটা স্থির থাকে। তো আদর্শ গ্যাসে কোন সূত্রে চারটা স্থির থাকে? চার্লসের সূত্রে। তো চার্লসের সূত্রটাই সমচাপ প্রক্রিয়ার সূত্র হিসেবে গণ্য হবে, কারণ সমচাপ প্রক্রিয়া চার্লসের সূত্র মেনে চলে। তো কোন সূত্রটা? দুইটা সূত্র আছে, এটা হচ্ছে আমাদের ম্যাথে ইউজ করার জন্য যে সূত্র আমরা শিখছিলাম সেটাই আমরা ইউজ করবো। এটা হচ্ছে আমাদের V1 বাই T1 V2 বাই T2। আর চার্লসের মানে এখন ক্লসেসে বিবিধির অবস্থা কি হয় এখানে, এটা হচ্ছে dq ইকুয়ালস টু du প্লাস pdv। তো সমচাপ প্রক্রিয়া মানে ডিপি সমান সমান যেটা হবে, তো এইখানে কি আছে? ডিপি নাই। এই জন্য বলা হয় যে চার্লসের সূত্র বা সমচাপ প্রক্রিয়া প্রসেসে বিবৃতি পুরোপুরি মেনে চলে। আর গ্রাফটা কিরকম হয়? গ্রাফটা প্রথমত পি বনাম ভি গ্রাফ, এটা মূলবিন্দু সরলরেখা হয়। আর যে পিভি গ্রাফটা পিভি গ্রাফ, এটা আয়তন অক্ষের সমান্তরাল, কারণ তুমি আয়তন যতই বাড়াও না বা কমাও না কেন, এখানে চারটা সেম থাকবে। তো সমচাপ প্রক্রিয়ার ক্রিয়া কৌশলটা সাধারণ প্রক্রিয়া যেটা ছিল সেটাই। আর সমচাপ প্রক্রিয়ার কৃত কাজটা কি হবে? এখানে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন অফ V1 থেকে V2 হয়েছে, তো PdV, তো পিটা কনস্ট্যান্ট, তো বাইরে চলে আসলো ইন্টিগ্রেশন অফ V1 V2 dV। তো ইকুয়ালস টু P ইন্টু কোনো এখন যে এটা যদি ইন্টিগ্রেশন করো dV অফ, এটা হবে আমাদের P অফ V1 টু V2 P অফ। এখন যদি আমরা লিমিটটা বসাই ফেলি কি আসতেছে? V2 মাইনাস V1। তাহলে আলটিমেটলি V2 মাইনাস V1 মানে হচ্ছে পরিবর্তনটা। ওকে, আলটিমেটলি কাজ সমান কিন্তু পিডিভি আসবে, মানে হচ্ছে আমাদের কাজের যে মেইন সূত্রটা আমরা শিখছিলাম সেটাই কিন্তু আমাদের সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্র। একটা মেয়াদ আছে, স্বাভাবিক তাপমাত্রা অস্থির হিসাবে রাখা একটি গ্যাস আয়তনটা দ্বিগুণ করা হলে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। এইটা অ্যাপ্লাই করতে হবে V1 বাই T1 V2 বাই T2। তো T2 কি? T2 সমান সমান যেটা বলতে পারো যে V1 বাই V2 ইন্টু T1। বলছি গ্যাস আয়তনটা দ্বিগুণ করা হয়েছে, আয়তনটা দ্বিগুণ করা হয়েছে মানে হচ্ছে V/2V, ভিভি কাটা। আর স্বাভাবিক তাপমাত্রা বলতে কি? 0°C বা 273 কেলভিন। এটা 273/2, যেটা আসবে ক্যালকুলেশন করলে এত কেলভিন হচ্ছে আমাদের আনসার। সমায়তন প্রক্রিয়া মানে হচ্ছে যে তাপগতীয় প্রক্রিয়া আমাদের আয়তনটা স্থির থাকে। আয়তন স্থির মানে হচ্ছে এখানে ডিভি ইকুয়ালস টু
আচ্ছা, কোন আদর্শ গ্যাসে কোন সূত্রে আমাদের আয়তনটা সেট থাকে, সেটা হচ্ছে গ্যালো-স্যাকের সূত্র। তো তাই সমাধান প্রক্রিয়াটা গ্যালো-স্যাকের সূত্র মেনে চলে, এবং সেটা হচ্ছে আমাদের T1 T1 P2। আর ক্লোসিয়াসের বিবৃতির অবস্থাটা কি হয়ে থাকে? ক্লোসিয়াসের বিবৃতির অবস্থাটা হচ্ছে, এইখানে আমরা dq du প্লাস pdv জানি, যেখানে ডিভিটা জিরো, তাহলে টোটাল জিনিসটা, এই টোটাল জিনিসটা কি জিরো আসতেছে। তাহলে এখন যেটা হবে যে dq du, অর্থাৎ এই তাপগতীয় প্রক্রিয়া বা সমাধান প্রক্রিয়ায় যে পরিমাণ তাপ শক্তি প্রয়োগ করা হয় তার টোটালটা কিন্তু তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হয়ে থাকে। এরপরের ব্যাপারটা এখানে গ্রাফটা, প্রথমত পি বনাম টি গ্রাফ। পি বনাম টি এটা মূল বিন্দুকে সরলরেখা, আর যে পিভি গ্রাফ আঁকো এটা কি সমান্তরাল হবে? পি অক্ষের সমান্তরাল, কারণ আয়তন যদি বাড়াও বা কমানো কেন চাপটা সেম থাকবে। আর এটা ক্রিয়া কৌশলটা খুবই সিম্পল, আমাদের আয়তনটা ফিক্স থাকতে হবে, মানে ডিভিটা জিরো হতে হবে। তো এখানে গ্যাস যায় যতগুলোই থাকুক না কেন, এখানে সিম্পল সলিউশন। এখানে যেটা করা হয় যে এই যে পিস্টন যেটা আছে, পিস্টনটা মুভ করলে বা বাড়লে আয়তন বাড়বে কমবে, কিন্তু আমি যদি এই পিস্টনটা যদি লক করে ফেলি আয়তনটা স্থির হয়ে যাবে। তো এই জন্য জাস্ট সিম্পল জিনিস, এখানে পিস্টনটা লক করে ফেলতে হবে, পিস্টন লক, এটা করে ফেললেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর কৃত কাজটা খুবই সিম্পল, ডাব্লিউ কোর্স তুমি পিডিভি জানো, তো ডিভিটা জিরো হয়ে থাকে সমাধান প্রক্রিয়া, তাই সমাধান প্রক্রিয়া কোনো কৃতকাজ হয় না, বা সমাধান প্রক্রিয়ার কৃতকাজটা শূন্য হয়ে থাকে। এইটা চাইলে করতে পারো। এখন এটা গ্যাস সিলিন্ডার O2 গ্যাসকে এত তাপ এবং এত তাপমাত্রায় রাখা আছে, গ্যাস সিলিন্ডারটিকে সমাধান প্রক্রিয়া তাপমাত্রা দ্বিগুণ করা হলে চূড়ান্ত চাপটা কত? তো এইটা P1 বাই T1 P2 বাই T2, এটাই তো সমাধান প্রক্রিয়ার সূত্র, তাই না? এখন আমাদের চূড়ান্ত চাপ বের করতে হবে। চূড়ান্ত চাপ মানে কি? লাস্টে যা বের হয়েছে P2, P2টা হচ্ছে আমাদের T1 বাই T1। তো এখানে বলছে এটা 0.5 অ্যাটমসফিয়ার। তো T1টা 25°C, 25 মানে কত? 298। এই জিনিসটা দ্বিগুণ হয়ে গেছে, এটা 298। তো এটা কাটা দাও, তো 0.5 গুণ 2 মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তাহলে চূড়ান্ত চাপটা কত বের হলো? 1 অ্যাটমসফিয়ার। আচ্ছা, এটাই শেষ হলো। মেন কথা হচ্ছে যে আর অনেক কিছু পড়ানোর কথা ছিল, বাট আমাদের কারণে সেটা হতো না, কারণ তোমরা সিরিয়াস নাই, ক্লাসে নাই, এরকম অবস্থা। আরেকটা রিজন আছে, আমার কারেন্ট ছিল না বলে ওই সময় যে পরিমাণ স্টুডেন্ট প্রেজেন্ট থাকতো, কারণ টাইম বলে দেওয়া ছিল যে এই সময় হবে, বাট কারেন্টের কারণে এটা হতে পারেনি। যদি বলে মানে ওই সময় যদি হতে পারতো বা নিতাম, তাহলে আরো বেশি স্টুডেন্ট প্রেজেন্ট থাকতো। তো আর বায়োলজি ক্লাসটা নেক্সট উইক থেকে হবে, প্রেজেন্ট থাকে ভাই, তোরই লাভ হবে। আচ্ছা, আজকের ক্লাসে এতটুকুই থাকবে।